আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তো তোমরা যারা ক্লাস 9-10-এ পড়তেছো বর্তমানে, তো তোমাদের ক্ষেত্রে সাধারণ গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আছে বৃত্ত। তো তোমরা জানো যে এই বৃত্ত চ্যাপ্টারটা একটু জ্যামিতিক পার্ট থেকে বলতে পারি সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমার বোর্ড কোশ্চেন বলো বা যে কোনো জায়গায় কিন্তু সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন যদি আসে তাহলে এই বৃত্ত চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু এই বৃত্ত চ্যাপ্টারটা একটু বুঝতে কষ্ট হয়। তো আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে কত সুন্দরভাবে এবং কত সহজে এই বিষয়গুলো সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কিভাবে তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো টাইমে তুমি করতে পারো সেই প্রসেস, প্লাস কিভাবে মাথার মধ্যে সেভ করে রাখবা, সব কিছু বিষয় আমি A to Z এই ক্লাসের মাধ্যমে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে কি বলতো, তোমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে খাতা নাও, একটা কলম নাও এবং আমি যা যা পড়াইতেছি সব কিছু নোট করবা। কি বললাম? খাতা কলম এবং আমি যা পড়াইছি সব কিছু নোট করবা। এবং ক্লাসটা কোন পয়েন্টে তোমার বুঝতে অসুবিধা হয় তুমি অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবা। ঠিক আছে, তুমি যদি এই ক্লাসটা করো আশা করি তোমার এই চ্যাপ্টারের এই কোনো কিছু প্রবলেম থাকবে না, তুমি ডিরেক্টলি যে কোনো বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, এবং এখান থেকে আমি যা পড়াবো তার মধ্যে থেকে 100% কোশ্চেন কমন পড়বে। ঠিক আছে, এর বাইরে একটা কোশ্চেন তুমি পাবা না। ঠিক আছে, তো তাহলে তোমাদের কাছে কি বলতো, ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করা কিন্তু। ঠিক আছে, তো নাও দেখো, তোমরা যারা আমাকে চেনো না বা আমার পরিচয় আগে থেকে জানো তারপর পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ লাইন ইসলাম। তো পড়াশোনা করতেছি বর্তমানে বুয়েটে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো তোমাদের কিন্তু অনেক অধিকাংশেরই কিন্তু ইচ্ছা থাকে যে এই যে তোমার এসএসসি পাস করার পরেই কিন্তু নটরডেম কলেজে পড়ার। তো আমি তোমাদের সেই টাইপের কোশ্চেনও মাঝে মাঝে করাবো যাতে তোমার নটরডেমের প্রিপারেশনটা হয়ে যায়। ঠিক আছে, বোর্ড প্রিপারেশন তো হয়ে যাচ্ছে যাচ্ছে সেখানে নটরডেমের প্রিপারেশনও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ন্যানো প্লে লিস্ট আছে এখানে কিন্তু আমরা চেষ্টা করি যে তোমাদের যা যা দরকার সবকিছু আমরা কভার করার। ওকে, নাও প্রথমত শুরু করে দিই যে আমাদের বৃত্ত চ্যাপ্টার। তো দেখো, চ্যাপ্টার নাম যেহেতু বৃত্ত এবং 8.1। আচ্ছা নাও, তো বৃত্ত কাকে বলা হয় এটা আগে আমাদের বুঝতে হবে যে বৃত্ত বিষয়টা কি, বা বৃত্ত বলতে কি বোঝায় বলতো। কোনো কিছু গোলাকার জিনিসকে কি বলতে পারে, বৃত্ত বলতে পারে, তাই তো? এরকম হতে পারে না। দেখো, বৃত্ত বলতে তুমি যাকে তাকে বৃত্ত বলতে পারবা না। বৃত্ত বলার জন্য কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখে দিচ্ছি। দেখো, তুমি কি চাইলে এটাকে বৃত্ত বলতে পারবা? ওয়েট, কালার চেঞ্জ করে দিই। দেখো, তুমি কি চাইলে কি এটাকে বৃত্ত বলতে পারবা? আবার তুমি কি চাইলে কি এটাকে বৃত্ত বলতে পারবা? তুমি কি চাইলে কি এই যে এটাকে বৃত্ত বলতে পারবা? পারবা কি? না ভাই, বৃত্ত বলতে গেলে কয়েকটা জিনিস তোমাকে ফলো করা লাগবে। সেটা কি আমি তোমাকে একটু ধীরে ধীরে বুঝাই দিচ্ছি, প্রত্যেকটা জিনিস বুঝাই দেবো। ওকে, দেখো, বৃত্ত বলতে এই জিনিসটাকে বোঝায় তুমি কোনো একটা পয়েন্টকে, কি বললাম, তুমি কোনো একটা পয়েন্ট বলতে বুঝবে যে বিন্দু। কোন একটা বিন্দুকে তুমি কেন্দ্র করছো, এই একটা মনে করো সাপোজ একটা বিন্দুকে তুমি কেন্দ্র করলা এবং সমান দূরত্ব কি রাখছো, বজায় রাখছো। সমান দূরত্ব কি রাখছো, বজায় রেখে যে চিত্রটা তুমি যে বক্ররেখা অঙ্কন করছো তাকে কি বলবো আমরা বলতো, বৃত্ত। ঠিক আছে, কি বললাম, কোন একটা পয়েন্ট মনে করো সাপোজ একটা পয়েন্ট বা কোন একটা বিন্দুকে তুমি কেন্দ্র করছো, কেন্দ্র করে সমান দূরত্ব মনে করো আর দূরত্ব বজায় রাখছো। কত দূরত্ব? আর দূরত্ব বজায় রেখে তুমি যদি এখন এখন দেখো কেমনে করতেছি, তুমি এখানে একটা কোনো কিছু রাখছো, একটা পয়েন্ট কেন্দ্র করছো, এখানে আর দূরত্ব বজায় রেখে তুমি যদি এই হাতটাকে এইভাবে ঘোরাও গোল করে, তাহলে দেখবে যে একটা একটা এরকম ফিগার তৈরি হচ্ছে বা এরকম চিত্র তৈরি হচ্ছে, এটাকে বলতে পারি আমরা বৃত্ত। তাহলে সংজ্ঞা কি দেয়া বলতো, তাহলে বলবা যে নির্দিষ্ট কোনো বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত চিত্রকে অঙ্কিত চিত্রকে বলা হয় কি বলতো, বৃত্ত। সংজ্ঞাটা লিখে নাও, পরীক্ষা কিন্তু অনেক সময় আসে। তাহলে এখানে আমাদের যে পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা ঘুরাইতেছি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, এটাকে বলতে পারি আমরা কি বলতো, বৃত্ত বলতে পারি। তাহলে আর কখনো ভুলে যাবে তোমরা, কখনো কখনো কিন্তু ভুল হওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, এখন যদি সাপোজ এই বৃত্তটা মনে করো সাপোজ এখানে একটা বিন্দু, এখানে একটা এ বিন্দু দিলা, এটা আবার ঘুরতে 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 এই পয়েন্টে আসলো, তাহলে এখানে একটা বি বিন্দু দিলা, আবার ঘুরতে 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 এই পয়েন্টে আসলো, এখানে আবার সি পয়েন্ট আসলো। তাহলে আমরা কি বলতে পারি এখন বৃত্তটা বলতো, বৃত্ত বলতে পারি যে কেন্দ্র ও কেন্দ্র কত বলতো, কেন্দ্র হচ্ছে ও, এবং সেই বৃত্তের কত বিন্দু, কোন কোন বিন্দুগামী বলতো, কোন কোন বিন্দু দিয়ে যায়, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু। তাহলে বলতে পারি এ বি সি বিন্দুগামী
বিন্দুগামী বৃত্ত কিন্তু, ঠিক আছে। কিন্তু কখনোই কিন্তু ভুল করা যাবে না, কিন্তু কখনোই কি করা যাবে না বলতো, ভুল করা যাবেই না কিন্তু, মাথায় রাখবা কিন্তু, এগুলো কিন্তু পরীক্ষা আসে তোমাদের, কখনোই ভুল করবা না। ওকে, তো আমাদের বৃত্ত পড়লাম, বৃত্তের এখনো বিভিন্ন পার্ট পড়বো, যে বৃত্তকে আমরা কাটবো অনেক ভাবে কাটতে পারি। তুমি চাইতে পারো ভাই আমি এই দিক বরাবর কাটি, এই দিক বরাবর কাটি, এই দিক, অনেক দিক বরাবর কাটতে পারো। সবগুলো বিষয় আমরা এখন জানার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি তোমাদের একটা নতুন স্লাইড নিয়ে বোঝাই দিচ্ছি, দেখো একটা বৃত্ত আমরা অঙ্কন করে নেই। দেখো কালারটা চেঞ্জ করে দিই। এইটা আমাকে একটা বৃত্ত অঙ্কন করছো, ঠিক আছে। কি করছো বলতো, বৃত্ত একটা অঙ্কন করছো। দেখো আমরা এই একটা পয়েন্টকে কেন্দ্র করছি না, কেন্দ্র করে ঘুরছি না, তাহলে এই জায়গাটাকে পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছি, এই পয়েন্টটাকে বলা হয় বলতো, কি বলা হয়, কেন্দ্র। যারা ইংলিশ ভার্সন আছে তারা মানে রাখবো যে সেন্টার, ঠিক আছে। এই কেন্দ্রটাকে বলা হয়, এই যে পয়েন্টটাকে সাপেক্ষে, যে পয়েন্টের সাপেক্ষে তুমি ঘুরতেছো সেটাকে বলা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। আর তারপর কি বলতে পারি, দেখো এই বৃত্তে যে অংশটা দূরে আছে, দেখো তো এই একটা পয়েন্টকে তুমি কেন্দ্র করে এতটুকু ঘুরছো না, এই পুরোটাকে বলা হয় পরিধি। কি বলা হয় বলতো, পেরিমিটার বা পরিধি বলা হয় কিন্তু, ঠিক আছে। তারপর তোমার কথা আছে ভাই আমি কেন্দ্র পারলাম, পরিধি পারছি, এখন তো আমি এই দিক বরাবর কাটতে পারি। দেখো তো তুমি চাইলে কি এই দিক বরাবর একটা অংশ কাটতে পারো না, দেখো তো এই দিক বরাবর একটা অংশ কাটতে পারো না, এই দিক বরাবর কাটতে পারো, তাই তো। দেখো এটাকে একটা কাটতে পারি, আবার কোন দিক বরাবর কাটতে পারি দেখো তো, আবার তুমি চাইলে ভাইয়া না আমি এই দিক বরাবর, এই কেন্দ্র বরাবর একটা রেখা দিয়ে কাটবো, দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। তাহলে যেটা তোমার কেন্দ্র দিয়ে যে যাবে, আবার বলতেছি দেখো, বৃত্তের যে কোনো দুইটা বিন্দুগামী যে রেখা যাবে সেটাকে বলা হয় জ্যা। কি বলা হয় বলতো, জ্যা বলা হচ্ছে। জ্যা কাকে বলা হয় বলতো, বৃত্তের যে কোনো দুইটা বিন্দুগামী যে কোনো রেখাকে বলতে পারি আমরা জ্যা বলতে পারি, ওকে। এবং সেই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, কি দিয়ে যায় বলতো, কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই জ্যাটাকে বলতে পারি আমরা বলতো ব্যাস, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কোশ্চেন বলা হয় যে বৃত্তের বৃহত্তম জ্যা কাকে বলা হয়, তুমি কি অপশন দাগা বলতো, দাগাবা যে ব্যাস। তাহলে ব্যাসকে বলা হয়, আমি লিখে দিচ্ছি, ব্যাসেই বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে। তাহলে ব্যাস এখানে তো মনে করো সাপোজ এখানে ছিল এ, এটা বি ছিল, তাহলে আমরা এ বি কে কি বলতে পারি বলতো, এ বি ইকুয়াল টু বলতে পারি ব্যাস। এ পারবা না এগুলো বলো তো ভাইয়ারা তোমরা, তোমাদের কাজ কি বলতো, আমি যা যা পড়াইতেছি একটু নোট করে রাখবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তুমি যদি জাস্ট ক্লাসটা দেখো তাহলে কিন্তু হবে না, সাথে নোট করবা, আমি যা যা পড়াইতেছি সব কিছু বিষয় খাতা আমরা নোট করে রাখবা, এবং দেন ক্লাস শেষ করে তুমি যে কোনো একটা প্রশ্ন, মানে অর্থাৎ যে বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো থাকে না তোমার, সেগুলো তুমি সলভ করবা। সেই প্রশ্নগুলো সলভ করে তুমি বুঝতে পারো যে ভাইয়া যা যা পড়াইছি, দেখবে সেগুলো বারবার রিপিটেড হচ্ছে। তুমি যদি এখন আমার সাথে নোট করো, তোমার কিন্তু একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে তুমি কেন নোট করতেছো না, অবশ্যই নোট করো, কানে হেডফোন লাগাই দিয়ে অন্য সবকিছু বা ভুলে গিয়ে আমার ক্লাসে জাস্ট ফোকাস করো। ভাইয়া তোমাদের বেস্ট ওয়েতে পড়াবে, তোমার আর কখনো এই চ্যাপ্টারে কোনো বিন্দু মাত্র ভয় পাবা না যে আসলে এই চ্যাপ্টারটা কি পারবো নাকি পারবো না, ঠিক আছে। ওকে, আর দেখো তো কি করা যায় ভাই, আর কোনো কিছু আছে না, আর কিছু নাই কিন্তু, ঠিক আছে। আর আমরা সবকিছু জেনে গেছি। এখানে আর একটা বিষয় তোমাকে মাথা রাখি, যদি কখনো দেখো যে এই রেখাটা তোমার একটা কোন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, কি বললাম, কোন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, দেখো তো এখানে একটা পয়েন্টকে সেট করে দেয়, একটা পয়েন্টকে সেট করে দেয়, তাহলে এই জিনিসটাকে বলা হয় স্পর্শক। বৃত্তের কি বলা হয় বলতো, স্পর্শক। আর কোনো ভুল করবা বলতো, সবকিছু কিন্তু শিখাই দিয়েছে। পরিধি কাকে বলা হয়, বৃত্তের কেন্দ্র করে যে সম্পূর্ণ যে রেখাটা অঙ্কন করা হয়, এই রেখার দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি বলা হয়। তারপর কি বলছে বলতো, তাকে কেন্দ্র করে বৃত্তটা অঙ্কন করা হয়, তাকে কি বলা হয়েছে বলতো, ওই বৃত্তের কেন্দ্র বলা হয়। তারপর কি বললাম, জ্যা। জ্যা কাকে বলা হয়, বৃত্তের যে কোনো দুইটা বিন্দুগামী রেখা। কি বললাম, বৃত্তের যে কোনো দুইটা বিন্দু, তোমার যেটা এই দিক দিছো না, তুমি চাইলে এই দিকও দিতে পারো। কোন দিক বলতো, আমি দেখাই দিচ্ছি যে এটাও কিন্তু দিতে পারো, এই দিক বরাবরও কিন্তু এটা যা, তুমি যেই দিক বরাবর দাও না কেন ওই দিক বরাবরই হবে, কিন্তু কোনো অসুবিধা নাই। তুমি যেই দিক বরাবর দেবা সেই দিক বরাবর হবে কিন্তু। তার মানে কি বল, সংজ্ঞা তোমাকে যদি আসে পরীক্ষা, তুমি কি দেবা বলতো, বৃত্তের যে কোনো দুইটা বিন্দুগামী রেখাকে বলতে পারি আমরা জ্যা বলতে পারি, ঠিক আছে। তাহলে ব্যাস কাকে বলা হয়, ব্যাস হচ্ছে ওই জ্যাটা যদি আমার বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে বলতে পারি ওই যে জ্যাটাই আমাদের ব্যাস। তার মানে বলা যায় যে বৃত্তের
ব্যাসেই ব্যাসেই বৃত্তের বৃহত্তম জ্যা। এটা কিন্তু খুবই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, নয়তো কিন্তু সমস্যা আছে। ওকে, আর কি বললাম বলতো, স্পর্শক বললাম। স্পর্শক কি বলতো, যদি এই যে রেখাটা আছে না, এই রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, তাহলে তাকে বলতে পারি আমরা বৃত্তের কি বলতো, স্পর্শক। দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট দিয়ে গেছে, তোমার হয়তো মনে আছে যে ভাই এখানে তো অনেক একাধিক পয়েন্ট, না ভাইয়া এখানে একটা পয়েন্ট দিয়ে গেছে, আমি তোমাকে মুছাই দিয়ে ভালো করে বোঝাই দিচ্ছি। দেখো এই মনে একটা পয়েন্ট, এই পয়েন্টে তোমার মনে করে গেছে, এইভাবে গেছে, ঠিক আছে, এই একটা পয়েন্টে গেছে, তাহলে এটাকে বলতে পারি আমরা কি বলতো, স্পর্শক বলতে পারি। আর কখনো ভুলবা কথা, এই পার্টগুলো কখনো ভুলবা, আমি যা যা বললাম সংজ্ঞাগুলো মুখে মুখে তুমি একটু কষ্ট করে লিখে নিও, ঠিক আছে। আমি কিন্তু এখানে লিখে দেখে দিয়ে রাখছি কিন্তু, যদিও দেখো এখানে প্রত্যেকটা পার্ট দিয়ে রাখছি। তো আর একটা বিষয় এখানে মিসিং হয়ে গেছে, দেখো সেটা হচ্ছে, দেখো তুমি কি বৃত্তকে, দেখো তো বৃত্তকে কেন্দ্র করে যখন তুমি অঙ্কন করছো, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো নাই, কি বললাম, নির্দিষ্ট দূরত্ব কি রাখছো, বজায় রাখছো, সেই দূরত্বটাকেই বলতে পারি বলতো। এই দেখো তুমি কি করছো, এখান থেকে নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করছো, কেন্দ্র করে একটা সার্টেন ডিসটেন্স, কি বললাম, একটা সার্টেন ডিসটেন্স তুমি বজায় রাখছো। দেখো তুমি এখান থেকে সার্টেন ডিসটেন্স বজায় রেখে কিন্তু যখন তুমি বৃত্তটা অঙ্কন করছো, দেখো এই দূরত্ব, আবার তুমি যদি এখান থেকে যাও, এখানে দূরত্ব, এখানে দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব কিন্তু সেম দূরত্ব, কারণ কি তুমি সমান দূরত্ব বজায় রেখে অঙ্কন করছো। তাহলে এই দূরত্বটাকে বলা হয় আমাদের বলতো কি বলতো, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা বলতো, আর দ্বারা প্রকাশ করি, তাই না। তাহলে যদি ব্যাসার্ধ এটা হয়, দেখো তো তুমি যদি কেন্দ্রকে যদি ও ধরো, তাহলে ও থেকে দেখো তো ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, আবার ও এ একটা ব্যাসার্ধ, তুমি এটাকে সি ধরো, তাহলে ও সি একটা ব্যাসার্ধ, তাই না। তাহলে ব্যাসার্ধ আছে ও বি, ও সি, ও সি, ও ও এ, সবগুলো কিন্তু এক একটা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো পয়েন্টের দূরত্বটাকে বলতে পারি আমরা ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের এই কেন্দ্র থেকে এই পরিধির যে কোনো বিন্দু, এখানে নিতে পারো, এখানে 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 সব জায়গায় নিতে পারো, সবগুলো কি বলতো, এক একটা ব্যাসার্ধ বলতে পারি, তাই তো। তাহলে আমরা এখন বলতো ব্যাসটা কত, ব্যাসটা কত বলতো, ব্যাস বলতে বুঝছে এই পয়েন্ট থেকে তোমার এই পয়েন্টের ডিস্টেন্স না, তাহলে ব্যাসের দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে কেন্দ্র থেকে এতটুকু যদি আর হয়, আবার এতটুকু যদি আর হয়, তাহলে আমাদের ব্যাস কত বলতো, ব্যাস সমান কি বলতে পারি, ব্যাস, ব্যাস ইকুয়াল টু বলতে পারি এবি না, আবার এবি সমান কি বলতে পারি, এবি সমান বলতে পারি এও প্লাস ওবি, তাই তো। আর ও এ, এও মানে কি, এও মানে ও এ না, ও এ মানে কি বলতো আর না, এটাও আর, এটাও কত আর, তাহলে আর যোগ আর কত হলো বলতো 2r। তাহলে বলতে পারি যে আমাদের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু কি বলতে পারি বলতো, ব্যাসার্ধ বলতে পারি, 2 ইন্টু কি বলো, ব্যাসার্ধ। পরীক্ষা ভুল করবা, আর কখনো কি ভুল করা পরীক্ষা বলতো, কখনোই কিন্তু ভুল করা যাবে না তোমাদের, আমি সবগুলো কিছু লিখে দিচ্ছি কিন্তু, তুমি জাস্ট আমি যা যা বললাম তুমি নোট করো, আর কোনো বইও পড়া লাগবে না তোমাদের, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো তো তোমরা। ওকে, তাহলে আমরা এখন ডিরেক্টলি ম্যাথের মধ্যে যাব, আর কোনো নয়, এখানে সব কিছু লিখে রাখছি যেগুলো আমি আবার বলছি। এই দেখো সমবৃত্ত বিন্দু, যদি কোনো একটা বৃত্তের বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থান করে, যেমন দেখো, দেখো তাহলে এখন দেখো তো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুগুলো এই বৃত্ত, এই বিন্দুগুলো বৃত্তের উপর অবস্থান করছে না, তাহলে এই বিন্দুগুলো যদি একই বৃত্তের উপর একাধিক বিন্দু অবস্থান করে, তাহলে তাদেরকে বলতে পারি আমরা সমবৃত্ত বিন্দু বলতে পারি, ঠিক আছে। তাহলে সমবৃত্ত বিন্দু কি বলতো, আমি এখানে লিখে দিচ্ছি, একই একই একাধিক বিন্দু অবস্থান করলে, অবস্থান করলে তাদেরকে আমরা কি বলতে পারি বলতো, তাদেরকে সমবৃত্ত সমবৃত্ত বিন্দু বলা হয়,
ঠিক আছে, তাহলে এখানে বলতো সমবৃত্ত বিন্দু কারা কারা বলতো? আমরা সমবৃত্ত বিন্দু বলতে পারি যেহেতু এ বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে, বি করতেছে, সি করতেছে, এখানে যতগুলো বিন্দু অবস্থান করবে প্রত্যেকটাকে বলতো সমবৃত্ত বিন্দু। তাহলে এখানে কি বলতে পারি কারা কারা বলতো? এ বি সি সমবৃত্ত সমবৃত্ত বিন্দু। এই বুঝছো তোমরা? বুঝতে পারছো তো? এগুলো কিন্তু পরীক্ষা তোমার কিন্তু আসবে। ওকে, পারতে হবে, কিন্তু পারতে হবে, কিন্তু সবাইকে কিন্তু পারতে হবে। ভাইয়া কিন্তু পড়াইতে দিচ্ছে সুন্দর হবে, ঠিক আছে? পারতে হবে, কিন্তু একটু কষ্ট করতে হবে। তোলা শেষ? তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো তো, আমরা যখন প্রথম ম্যাথটা করবো, এই আমি সবগুলো লিখে দিচ্ছি কিন্তু প্রিভিয়াস স্লাইড, প্রিভিয়াস স্লাইড, ঠিক আছে? লেকচার শুনে নোট করবা কিন্তু। ওকে, তো দেখো প্রথম যে ম্যাথ বৃত্তের সার্কেলের ক্ষেত্রে কি বলছে দেখো, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসবিন্দু যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব। আবার কি বলছে বলতে, এটার অনুসিদ্ধান্ত দেওয়া আছে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। ওই সেম কোশ্চেন দেখো, একটা কোশ্চেন তোমাকে বারবার 3 ভাবে দিতে পারে, তো আমরা চেষ্টা করব এইটা সলভ করার, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু অনুসিদ্ধান্ত বইয়ের মধ্যে দেওয়া থাকে, দেখবা যে আমি এখানে যেভাবে শেষ করাবো তুমি যদি ওভাবে পড়তে পারো না, আশা করি তোমার কোথাও কোনো আটকিবে না, ঠিক আছে? তাহলে দেখো কি করতে, কি বলছে দেখো তো, বৃত্তের কেন্দ্র ও ব্যাসবিন্দু যে কোনো জ্যা, তোমাকে আগে বুঝতে হবে যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসবিন্দু। আগে বৃত্ত একটা অঙ্কন করে নেব, আগে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, এই দেখো, ঠিক আছে? আমি তোমাকে কিন্তু আগে বলতেছি অঙ্কনগুলো তোমার নিজেরাই লিখবা, ঠিক আছে? দেখো তোমাকে বলছে বৃত্তের কেন্দ্র, আগে কেন্দ্রটা দিয়ে দেই। এই ধরলা তুমি কেন্দ্রকে ধরলা ও, ধরলা, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কেন্দ্র ধরলা ও। ওকে, কেন্দ্র ও ব্যাস, ব্যাস বলতে কি এই কেন্দ্রগামী না, এই কেন্দ্র বাদে যে কোনো একটা জ্যা, তুমি মনে করো যে কোনো একটা জ্যা নিলে, এই সাপোজ এখানে কালারটা চেঞ্জ করে দেই, ঠিক আছে? এখানে একটা তুমি যে কোনো একটা জ্যা নিলে, জ্যা দুটা কি বলতো, জ্যাটার নাম হচ্ছে এ আর বি। এ জ্যায়ের এক প্রান্ত হচ্ছে এ আর অপর প্রান্ত হচ্ছে কি বলতো বি। তারপর কি বলছে, ওই জ্যায়ের মধ্যবিন্দু, মানে এই জ্যাটা আছে, এই জ্যাটার মধ্যবিন্দু নির্ণয় করো তো। মধ্যবিন্দু কত বলো, তোমরাই বলো। মধ্যবিন্দু হলো তুমি সি, কোনো অসুবিধা আছে? এই মধ্যবিন্দু সংযোজক রেখা, মধ্যবিন্দু কি বলছে, সংযোজক রেখা, এই মধ্যবিন্দু এবং কেন্দ্র এর সংযোজক যে রেখাটা আছে, এই রেখাটা কি বলতো লম্ব। তোমাকে এটাই প্রমাণ করা লাগবে। বুঝতে পারছো কি তোমরা এখন? এই কোশ্চেন বুঝতে পারছো? তাহলে আমাদের এই জিনিসটা আমাদের এখন প্রমাণ করা লাগবে, কিভাবে করতে পারি সেইটা আমার লাগবে। একটু মানে বাঁকা হয়েছে তো প্যারা নাই, একটু বুঝে নাও, মানে একটু বাঁকা হয়ে গেছে, তো আমি একটু সোজা করে রাখার চেষ্টা করি, দেখি। আচ্ছা নাও, আমি একটু সোজা করে রাখার চেষ্টা করতেছি। ঠিক আছে, মনে করো কেন্দ্রটা আছে এইটা, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা পেয়ে গেছি এটা মোটামুটি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। দেখো কেন্দ্র ও, কেন্দ্র কি করলাম ও কেন্দ্র, এবং এই ব্যাসবিন্দু যে কোনো একটা জ্যা হচ্ছে এ বি, এবং এই জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে সি। এই জ্যা এর মধ্যবিন্দু কত বলতো, সি যদি হয়, এবং এই ওসি যোগ করলে এই ওসিটা তোমার এখানে লম্ব উৎপন্ন করবে, এই লম্ব 90 ডিগ্রি বা সমকোণ, এটা বলছে যে লম্ব হবে, তাই তো? হলে আমাদের এটা প্রমাণ করা লাগবে, তাই তো? কিভাবে প্রমাণ করতে পারি এটা আমরা দেখবো। তো দেখো মানে আমার কথা বুঝতে পারছো প্রশ্নটা? তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি বলতো, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কত বলতো, আমাদের ও সি এ, ও সি এ এবং ইকুয়াল, সরি, ও সি এ এন্ড কোণ ও সি বি সমকোণ, এটা আমাদের কি করতে লাগবে বলতো, প্রমাণ করা লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমরা অঙ্কনে যাই। অঙ্কন, দেখো অঙ্কনে কি করতে পারি, অঙ্কনে বেশি কিছু কাজ করবো না, জাস্ট আমরা কি করবো বলতো, এখান থেকে এই জিনিসটা যোগ করে দেবো, যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। কি বললাম বলতো, ও কমা এ আর ও কমা বি যোগ করি, ও কমা এ এন্ড ও কমা বি কি করি, যোগ করি, ঠিক আছে? তো এটা করে ফেলছো। আর নেক্সট কাজ কি বলতো, আমাদের কাজ কিন্তু শেষ, এখন আমরা প্রমাণে আসবো কিভাবে প্রমাণটা করতে পারি। তো দেখো যদি আমরা এটা যোগ করি তাহলে দেখো তো
ও এ আর ও বি কি বলতো বলতে পারি, ও এ আর ও বি কি বলতো, এই বৃত্তের কি ব্যাসার্ধ বলতে পারি না, ও এ আর ও বি এই বৃত্তের কি বলতো ব্যাসার্ধ বলতে পারি। তারপর কি বলতে পারি, সি যদি এই এ বি এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এসি ইকুয়াল টু সিবি বলতে পারি, তাই তো? এই জিনিসগুলো আমরা জানি, এগুলো বলতে পারবো আমরা। ওকে, তাহলে আমাদের প্রমাণ করা লাগবে যে এই কোণটা 90 ডিগ্রি করে, ঠিক আছে? আচ্ছা নাও তাহলে প্রমাণ, তাহলে আমরা ত্রিভুজ নেই, দুটো ত্রিভুজ নেই, নাও ত্রিভুজ দুটো নিয়ে নাও। ত্রিভুজ আমরা বললাম ও সি বি বা ও এ সি, কি বললাম ও এ সি এন্ড ত্রিভুজ ও বি সি এ। তাহলে এখানে দেখো তো কি বলতে পারি, এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি না, দেখো তো এই যে ও এ আর ও বি সমান, কারণ কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ ইকুয়াল টু বলতে পারি আমরা ও বি, ও এ ইকুয়াল টু ও বি, কারণ কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো তো? তারপর কি বলতে পারি, আবার সি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে বলতে পারি এসি ইকুয়াল টু বিসি, তাই তো? আবার কি বলতে পারি দেখো তো, আমরা কিন্তু যখন তোমার কোণে যে চ্যাপ্টারটা পড়ছো, চ্যাপ্টার 6 চ্যাপ্টারটা পড়ছো, তখন কিন্তু আমরা দেখছিলাম যে সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় পরস্পর কি বলতো সমান বলতে পারি, তাই না? অথবা এটা বাদ আমরা ছাড়বো না, আর লাগবে না আমাদের। আরেকটা বিষয় দেখো তো, এই ওসি কি উভয় বাহুর উভয় ত্রিভুজের কি সাধারণ বাহু না? তাহলে আমরা কি বলতে পারি বলতো, এই ওসি ইকুয়াল টু ওসি বলতে পারি না, ওসি ইকুয়াল টু ওসি বলতে পারি। তাহলে এটা কি বলতো আমাদের সাধারণ বাহু, কি বলতো কি বাহু সাধারণ, ঠিক আছে? দেখো তো আমাদের সর্বসম হওয়ার জন্য আর কি কিছু দরকার আছে? আর কিন্তু কিছুই দরকার নাই। আমরা জানি যে সর্বসম হওয়ার শর্ত আছে যদি কোনো দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়। কি ওটা বলতো, সর্বসম হওয়ার কয়েকটা শর্ত আছে, তোমরা একটু লিখে নাও। যে সর্বসম হওয়ার শর্ত আছে আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, এই দেখো সর্বসম হওয়ার শর্ত, সর্বসম হওয়ার শর্ত কি কি বলতো, প্রথম যে শর্তটা তোমাদের তিনটা বাহুই সমান হয়, ওটা বলতো তিনটা বাহুই সমান হবে, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার দেখো দুইটা বাহু একটা কোণ, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদি একটা বাহু এবং দুইটা কোণ, কয়টা কোণ, দুইটা কোণ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে তারা কি বলতো পরস্পর সর্বসম। আবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে তিনটা কোণেই সমান হয়, তিনটি কোণেই সমান হলে, ঠিক আছে? তাহলে এই চারটা শর্ত হচ্ছে যে সর্বসম হবে। কখন সর্বসম হবে, যদি দেখো যে তিনটা বাহু, দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু পরস্পর সমান, অথবা দুইটা বাহু একটা কোণ সমান। তারপর কি বলতে পারি, একটা বাহু এবং দুইটা কোণ যদি সমান হয় তাহলে বলতে পারবো ত্রিভুজদ্বয় পরস্পরের সর্বসম। সর্বসম হওয়ার মানে কি বলবো বলতো, সর্বসম হওয়ার মানে হচ্ছে যে ত্রিভুজ দুইটার সবকিছু সমান, সর্ব মানে সব, সমান মানে সমান। ত্রিভুজ দুইটার বাকি যতগুলো কিছু আছে না কেন সবগুলো পরস্পরের সমান হবে। মাথায় মধ্যে থাকবে তো এগুলো। সর্বসম মানে কি বলতো, সর্বসম মানে হচ্ছে ত্রিভুজের মানে তিনটা বাদে এখন এই শর্ত যখন মানবে, সর্বসম যখন শর্তটা ফুলফিল করবে তখনই তুমি বলতে পারবা ওই দুটো ত্রিভুজের সবকিছুই সমান। তাহলে দেখো তো আমাদের এখানে কি করছি, তিনটা বাহু সমান হয়, তাহলে বলতে পারি এখন কি বলো তো, তোমরাই বলো এখন, তোমরাই কি বলো, কি বলবো আমি এখন? ঠিক আছে, তাহলে আমরা এখন তা বলতে পারি না অতএব ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও বি সি বলতে পারি না? এখন সর্বসম হওয়ার মানে কি বলতে পারি, ত্রিভুজ সবকিছু সমান। ওকে, তাহলে যদি সবকিছু সমান হয় তাহলে এখান থেকে দেখো তার কি বলা যায়, আমাদের ধরো এই কোণ না, এই কোণগুলো 90 ডিগ্রি, এটা প্রমাণ করব। অর্থাৎ কোণ ও সি এ এইটা এবং কোণ ও সি বি এই দুটো কোণ 90 ডিগ্রি,
করে এটা আমাকে প্রমাণ করতে হবে, বা সমকোণ 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। তাহলে এখন দেখো তো যদি ত্রিভুজের সমান হয় তাহলে বলতে পারি না এই কোণ দুটো সমান কোণ, তাহলে বলতে পারি কোণ ও সি এ ইজ ইকুয়াল টু কোণ ও সি বি, তাই তো? যদি এটা বলতে পারি তাহলে এখন আমাদের 4 নাম্বার যে শর্তটা অ্যাপ্লাই করা লাগবে। দেখো তো আমরা জানতাম কি বলতো, একটু আগে পড়ছি না, আমরা আগের চ্যাপ্টারে কিন্তু পড়ছি যে এক সরল কোণ মানে একটা রেখা যে কোণ উৎপন্ন করে সেই মানটা কত, এই মানটা 180 ডিগ্রি না? একটা রেখা যে কোণ উৎপন্ন করে সেই কোণের মান কত বলতো, 180 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা এই এ সি বি একটা রেখা না, এখন কি বলতে পারি, অতএব কোণ এ সি বি ইকুয়াল টু কত বলতে পারি, 180 না? অর্থাৎ এক সরল কোণ না, এক সরল কোণ বলতে পারি কিনা বলো? সরল কোণ যদি বলতে পারি, সরল কোণ সরল কোণ যদি সরল কোণ বলতে পারি তাহলে এখন কি বলা যায়, দেখো তো এই কোণ দুটো সমান না? তাহলে এই এসিবি কোণ সমান কি বলতে পারি, কোণ এসিবি, এসিবি সমান কোণ বলতে পারি এসিও, আর কি বলতে পারি বিসিও বা ওসিএ। এই দেখো তো এই কোণ আর এই কোণ দুটো সমষ্টি কি আমাদের এসিবি কোণ না? তাহলে এখন বলতে পারি কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? এখন যদি দুইটা কোণের সমান হয় তাহলে দুইটা কোণের মান কত, 180 ডিগ্রি, তাহলে একটা করে কোণের মান কত বলতো, 90 ডিগ্রি করে না? তাহলে এখন কি বলতে পারি, দেখো তো এই কোণটা আবার সমান কি, দেখো তো ওসিবি সমান কি বলতে পারি, ওসিএ না? এখানে একটা ওসি আর এখানে একটা ওসি, কি হলো বলতো, 2 ওসিএ ইকুয়াল টু কত বলতো, 100, ওসিএ ইকুয়াল টু 180, তাই না? তাহলে 2 ভাগ বাদ দিতে পারি না, এখানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না? দেখো তো 2 কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলা যায়, অতএব কোণ ওসিএ ইকুয়াল টু 90 ডিগ্রি বা সমকোণ। কি হয়ে গেল বলতো, বলতো এটা হচ্ছে আমাদের প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে আমার কথা কি বুঝতে পারছো তোমরা, আমরা কিভাবে সহজে করতে পারি? দেখো আমি তোমাদের অনেক ধীরে ধীরে বুঝায় বুঝায় এবং প্রত্যেকটা পার্ট ধরে ধরে শেষ করাইছি, কিন্তু তো তোমাদের কিন্তু এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর কিন্তু হতে পারে না। তো তোমাদের উচিত কি হয় বলতো, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করা। কেউ যদি মনোযোগ সহকারে এই ক্লাসটা করে, আমি তোমাকে এতটুকু বলতে পারি, তার কখনোই কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তোলা শেষ? তাহলে পরবর্তী ম্যাথে যাই আমরা। দেখো তো, ওকে দাও, বৃত্তে বলছে, বৃত্তে দেখো নেক্সট যে কোশ্চেনটা তোমাকে বলছে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এটা আমরা এখন প্রমাণ করব। কি করব বলতো, প্রমাণ কিভাবে করতে পারি দেখো তোমরা। দেখো তোমাকে বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাকে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেই। এই না, একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম, দেন আমরা ডিলিট করে, ওকে নাও শেষ। এখন আমাদের কোশ্চেন বলছে কি বৃত্তের সকল সমান যায়। মনে করলা এখানে বৃত্তটা আছে এটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই কেন্দ্র ও থেকে দুটো জ্যা মনে করো অঙ্কন করছো তুমি, জ্যা দুটো কি বলতো সমান। মনে করো তুমি জ্যা দুটো কি বলতো, এই জ্যা দুটো আছে এ বি এবং সিডি, এই দুটো কি বলতো জ্যা, তাই তো? তাহলে আমরা মনে করো এখানে আমরা দুইটা জ্যা অঙ্কন করে ফেলো, অঙ্কন করলাম, একটু কালার চেঞ্জ করে নেই। এই নাও দুইটা জ্যা তুমি অঙ্কন করছো, এখানে এই একটা জ্যা, আবার এই আর একটা জ্যা, ঠিক আছে? তুমি এখানে দুইটা জ্যা অঙ্কন করে ফেলছো। এখন এই জ্যা দুইটা কি কি বলতো, একটা হচ্ছে তোমার এবি আর একটা কি বলতো আমাদের সিডি, এই সিডি জ্যা অঙ্কন করছো। এখন তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই জ্যাটা আছে না, এই জ্যা সকল জ্যার কেন্দ্র, জ্যার কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান জ্যা। তোমাকে এই যে কেন্দ্র থেকে না এই জ্যাটা সমান দূরত্ব, অর্থাৎ এখানে যদি একটা দূরত্ব অঙ্কন করো, এখানে যে একটা দূরত্ব নিয়ে নাও, তাহলে এই দুটো দূরত্ব কি বলতো পরস্পরের সমান হবে।
বুঝাতে পারছি বিষয়টা? তোমরা কি বুঝতো? এটা আগে তোমরা আমাকে বলো তো যে কোশ্চেনটা কি বলছে। যে বলতেছে যে মনে করো সাপোজ এই যে বিসি এবি এর একটা বিন্দু নিলা, মনে করো সাপোজ যে কোনো একটা বিন্দু নিলা তুমি ই নিলা, আবার সিডি এর একটা বিন্দু নিলা, যে কোনো বিন্দু ই নেছো, এফ নিলা, এই বিন্দু থেকে সমুদ্রবর্তী। ঠিক আছে, এখন তোমার কথা মাথায় রাখতে হবে যে ভাই আগে যে আমরা পড়ছিলাম, আমরা আগে কি পড়ছিলাম বলতো? আমরা আগে পড়ছিলাম যে আমাদের যে ইয়া আছে, যে মনে করো কোন একটা জায়ের মধ্যবিন্দু থেকে, কি বললাম, কোন একটা জায়ের মধ্যবিন্দু থেকে একটা যদি আমরা রেখা অঙ্কন করি কেন্দ্র বরাবর, সেটা কি বলতো লম্ব হয়ে যায়, তাই না? ঠিক এই কনসেপ্টটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব, মাথায় রাখতে হবে। কিন্তু আগে যা পড়াইতে সেটা কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই হবে। আগে এই জন্য প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আগাবা, না বুঝে আগাইও না। দেখো আমরা এখানে জাস্ট কিছুই করব না, এখন আমাদের কাজ কি, প্রমাণ করতে হবে। যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করা যাবে বলো? প্রমাণ করতে হবে যে ওই ইকুয়াল টু ও এফ, তাই তো? তাহলে এটা আমরা প্রমাণ করে ফেলবো, কোনো অসুবিধা নাই, এখানে আমাদের কোনো বিষয় নাই এখানে। ওকে, তাহলে এখন আমরা একটা অঙ্কন করে নেই। অঙ্কন অঙ্কন আমরা ও এ আর ও সি যোগ করি। কি করলাম বলতো? ও এ আর ও সি যোগ করি। তাহলে অঙ্কনটা লিখে ফেলো। ও কমা এ এন্ড ও কমা সি। ঠিক আছে, শেষ আমাদের কাজ। এখন আমরা প্রমাণে চলে যাই। কি যাই বলতো? প্রমাণে। ওকে, দেখো প্রমাণে আমরা কেমন করতে পারি, এখন তোমাদের ভালো করে বুঝে সুঝে আগাইতে হবে। তো আমাদের কাজ কি বলতো? এই দুটো জিনিস কি সমান দেখানো না? যদি সমান দেখানো হয়, দেখো তুমি যদি এখানে একটু একটু কেয়ার করো, একটু বা লক্ষ্য করো, তাহলে তুমি এখানে লক্ষ্য করতে পারতেছো। যদি এই যে দূরত্ব হয়, অবশ্যই লম্ব দূরত্ব হবে। এই জায়গায় এই যে লম্ব হয়ে থাকে, তাহলে বলতে পারি এই অংশ আর এই অংশ সমান। বলতে পারি কিনা বলতো? যদি লম্ব হয়ে থাকে, কি হয় বলতো? এই জিনিসটা যদি লম্ব হয়ে থাকে, তাহলে বলতে পারি এই যে এই আর কি বলতো বিই পরস্পর সমান। আবার কি বলতে পারি? যদি এটা লম্ব হয়ে থাকে, লম্ব দূরত্ব হয়ে থাকে, একটু দূরত্ব, তাহলে বলতে পারি আমরা সিএফ ইকুয়াল টু এফডি বা ডিএফ। বলতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমরা ওই কাজটা করব। দেখো যদি ওই লম্ব, ওই লম্ব, ওই লম্ব যদি এবি হয়, এবি হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি, ওই লম্ব এবি হলে তাহলে এই আর বি পরস্পর সমান। তাহলে এই আর বি কি বলতো? পরস্পরের সমান। ওকে, তাহলে বলতে পারি যে তাহলে পরস্পর যদি সমান হয়ে থাকে, যদি এরটুক অর্ধেক এরটুক অর্ধেক হয়, তাহলে পুরোটা অর্ধেকের কতটুকু অংশ বলতো আমরা বলতে পারবো এখানে? দেখো তো, তাহলে এ ই সমান কি বলতে পারি, সরি এ বি সমান বলতে পারি এ ই প্লাস ইবি, তাই না? আর এই আর ইবি যদি পরস্পর সমান হয়, তাহলে কি বলতে পারি বলতো? এ বি ইকুয়াল টু টু এ ই বলতে পারি না? তাহলে এই সমান কি বলতে পারি? এ ই ইকুয়াল টু এ ইকুয়াল টু হাফ অফ এ বি বলতে পারি না? হাফ অফ এ বি। ঠিক সিমিলার ওয়েতে দেখো তো সিএফ সমান কি বলতে পারি? সিএফ ইকুয়াল টু বলতে পারি না আমরা? সিএফ ইকুয়াল টু কি বলতে পারি? হাফ অফ কত বলতো? হাফ অফ কত? হাফ অফ সিডি, তাই তো? হাফ অফ সিডি কিন্তু আমরা বলতে পারি, এই শর্ত একই ভাবে কিন্তু প্রমাণ করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? ওই লম্ব আর এবি যদি হয় এবং ওএফ লম্ব, ওএফ লম্ব যদি তোমার সিডির উপর হয়, তাহলে এখান থেকে কি বলতে পারে বলতো? হাফ সিডি ইকুয়াল টু এই ইকুয়াল টু হাফ অফ এবি। আবার কি বলতে পারি বলতো? তোমার বি সিএফ, সরি সিএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু হাফ অফ সিডি, তাই তো? যদি হয়ে থাকে, আবার দেখো তো বলছে এই জ্যা দুটো সমান না পরস্পর। এখানে কি বলছে দেখো তো? এই জ্যা দুটো কি বলতো? পরস্পরের সমান। সমান যদি হয়ে থাকে, তাহলে এখানে কি বলা যায়? যে এ বি ইকুয়াল টু সিডি। যদি এ বি ইকুয়াল টু সিডি হয়ে থাকে, তাহলে বলতে পারি না, তাহলে বলতে পারি না সিএফ ইকুয়াল টু কত বলতো? সিএফ ইকুয়াল টু এই বলতে পারি, উভয় দিকে হাফ দ্বারা গুণ করে। বলা যায় কিনা দেখো? যদি হয়ে থাকে তাহলে বলতে পারি অতএব, অতএব কি বলতে পারি বলতো? যদি তোমার এবি ইকুয়াল টু সিডি হয়,
তাহলে এখান থেকে বলতে পারবো আমাদের এই ইকুয়াল টু সিএফ। ঠিক আছে, আমাদের কোনো কাজ শেষ। এরপর কি করতে পারি দেখো, এ ও এ আর ও সি বলতো কি বলতে পারি, ও এ আর ও সি কি একই বৃত্তের কি ব্যাসার্ধ না তোমার? যদি ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এটা ব্যাসার্ধ, পরস্পর তারা সমান। তাহলে অতএব এখন তুমি ত্রিভুজ নিয়ে কাজ করে ফেলো, কি করবো কাজ করো বলতো, ত্রিভুজ নাও। তাহলে অতএব ত্রিভুজ আমরা নেই, ত্রিভুজ এ ও ই and ত্রিভুজ BOEF, তাই না? বা CO, সরি COFA, তাই তো? তাহলে এখান থেকে কি বলা যায় দেখো তো, এখান থেকে আমরা একটু বলতে পারি না যে OA ইজ ইকুয়াল টু OC বলতে পারি, কারণ কি বলতো ব্যাসার্ধ তারা একই বৃত্তের কি বলতো, তারা ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পরে কি হয়, সমান হয়ে থাকে। তারপর কি বলতে পারি, যদি AB ইকুয়াল টু CD তাহলে এখান থেকে বলতে পারি AE ইকুয়াল টু CF। কি বলা যায় বলতো, AE ইকুয়াল টু CF। ঠিক আছে, আর কি বলা যায় বলো, দেখো তো একটু ঠান্ডা মাথায় ভাবো তো, এখানে আর কি বলা যায় দেখো। আর কিন্তু আমরা এই কথাটা এখানে বলতে পারি, দেখো তো যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ দ্বয় পরস্পর সমান হবে না, বলতে পারি না OEA আর OFC পরস্পর 90 ডিগ্রি। তাহলে কোণ OEA ইজ ইকুয়াল টু কোণ OFC ইকুয়াল টু কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি না, বা এক সমকোণ না? যদি এক সমকোণ হয়ে থাকে দেখো, তাহলে এখন আমাদের কত ত্রিভুজের সর্বসম শর্ত পূরণ করছে কিনা? অবশ্যই করছে। কিভাবে ভাইয়া দেখো, আমরা যদি কখন দেখি দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান হয় তাহলে বলতে পারি আমরা ত্রিভুজদ্বয় পরস্পরের সর্বসম। ত্রিভুজ AOE and সর্বসম ত্রিভুজ COF, তাই না? COF সর্বসম হয়ে গেছে, তাই তো? তাহলে এখন আমরা সর্বসম মানে কি বলতো, সব সমান। তাহলে অতএব কি বলতে পারি, অতএব OE ইকুয়াল টু OF। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের বলতো প্রমাণিত হয়ে গেছে। একদম ইজি না? একদম কিন্তু ডাল ভাত ম্যাথ গুলো, এগুলো একদমই ইজি, জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? তুলে ফেলো। ওকে, ডান। ওকে, যারা তুলতে একটু টাইম লাগতেছে তারা একটু পজ করে ভিডিওটা তুলে নিও কিন্তু, ঠিক আছে? নেক্সট বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান। এটা দেখো তো প্রিভিয়াস কোশ্চেনটা না ভাই, এখানে বলছে সকল যা সমান, আর এখানে বলছে যে দূরত্ব সমান, মানে অর্থাৎ তোমার এখানে বলছে যে OF ইকুয়াল টু, সরি OE ইকুয়াল টু OF বলছে, বলা আছে এটা। এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে AB ইকুয়াল টু CD। কি বললাম, AB ইকুয়াল টু CD, তোমার এটাকে প্রমাণ করতে হবে। দেখো তো রিভার্স প্রসেস না, প্রসেসটা কি একদম উল্টা না? তাহলে তোমাকে একটু করা লাগবে, পারবা না এটা? অবশ্যই কিন্তু পারবা। তাহলে এটা তোমাদের কি বলতো, তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবা, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখবো তোমাদের এই ইয়াটা, ঠিক আছে? এবং যাদেরটা সুন্দর হবে তাকে কিন্তু আমাদের যে ন্যানো প্লেলিস্ট সিরিজ থেকে সব বেশ কিছু স্টুডেন্টকে আমরা কিন্তু বিভিন্ন গিফট ভাউচার তোমাদেরকে দেবো কিন্তু, যাদের নোট এবং ক্লাস লেকচার ভালোভাবে তোলা থাকবে এবং ভালো রেসপন্স করবে তাদের কিন্তু আমরা এই গিফটটা দেবো। খুব এটা হয়তো তোমাদের কিছু একটু লেট হবে, বাট আমরা কিন্তু এই সিরিজটা কমপ্লিট হবে আমাদের এই প্লে লিস্টটা, তখনই কিন্তু আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। ঠিক আছে, আর আমি কিন্তু পার্সোনালি আমার ক্লাসে যে নোট ফলো করবে তাকে কিন্তু অবশ্যই আমি পার্সোনালি গিফট দেব। হ্যাঁ, তোমরা যারা এখনো দ্বিপদী বিস্তৃতি ক্লাসটা করো নাই, তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ দেবা DS ডায়নামিক স্কুল, সেখানে তুমি লিখবে যে দ্বিপদী বিস্তৃতি, তাহলে আমার একটা ক্লাস আছে কিন্তু, সেখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে A to Z শেষ করছি। তোমরা একটা স্টুডেন্ট যদি পড়ো বা এবং আমার লেকচারটা ফলো করো, তোমরা কিন্তু সবকিছু কভার করেছে, বেসিক থেকে প্রো লেভেলের, প্রো হবে একদম প্রো। ঠিক আছে, ওকে। তারপরে একটু আগে তোমাকে বললাম না বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য পরীক্ষা আসবেই আসবে। নেক্সট এই দেখো কি বলছে, কোন একটা বৃত্ত সমকোণী ত্রিভুজের বিন্দুগুলো যে সমবিন্দু দেখা হচ্ছে বৃত্তটির কেন্দ্র ও ত্রিভুজের মধ্যবিন্দু। দেখো তো কোশ্চেনটা পড়ে কিছু বোঝা যায়?
দেখো কোশ্চেনে বলছে কি কোন একটা বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করে নেই, না তো একটা সরি আগে একটা বৃত্ত অঙ্কন করে নেই এবং ওই বৃত্তের তিনটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? আমরা বৃত্তটা আগে অ্যাজিউম করে নিলাম, ঠিক আছে? তারপর কি বলছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা লাগবে। কি কোণই বলতো? সমকোণী। এখান থেকে আমরা সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করে নেই, এই যে আছে এখানে। আর একটু বড় করে নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। এখন এখন তোমার দেখো এটা যদি একটা তোমার সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজটা তোমার এখানে আগে একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে দেখো, ওকে এখন তোমার বলছে যে কোন একটা সমকোণী ত্রিভুজ, দেখো কোন একটা বৃত্ত একটা সমকোণী ত্রিভুজ তিনটা বিন্দু দিয়ে যায়। মনে করো এটা বিন্দু তিনটা কি বলতো, একটা আছে এ, একটা আছে বি বিন্দু, একটা আছে সি বিন্দু দিয়ে যায়। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে আমাদের সমকোণী ত্রিভুজ আছে এর অতিভুজ কি বলতো? অতিভুজ বলতে এটা যদি লম্ব হয়, এটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের অতিভুজ কোনটা বলো? তোমরাই বলো অতিভুজ কত? তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি না? তাহলে এখানে বলতে পারি যে অতিভুজ কত বলো তো? অতিভুজ হচ্ছে আমাদের অতিভুজ কত? এসি বলতে পারি। তারপর কি বলা যায় বলো তো এখান থেকে? তারপর এখান থেকে আমরা দেখো তো অতিভুজ যদি হয়, তারপর বলছে বৃত্তটির কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এই বৃত্তটা অঙ্কন করার সময় একটা কেন্দ্র আমরা কনসিডার করছিলাম না? কেন্দ্রটা কত বলো? কেন্দ্র যখন আমরা কনসিডার করছিলাম, মনে করো কেন্দ্রটা আছে ও, ও তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে তোমার এ বি এর মধ্যবিন্দু আছে ও, এ বি এর মধ্যবিন্দু ও হওয়ার মানে বুঝেছে তোমার এ ও আর বি ও কি পরস্পর সমান, তাই না? দেখো তো তোমাকে যদি বলা হয় এটা এ এটা বি, এর মধ্যবিন্দু কত বলতো? মধ্যবিন্দু যদি মনে করো তুমি তাহলে সি, তাহলে সি মধ্যবিন্দু হবে কখন? যখন আমাদের এসি ইকুয়াল টু কি হবে বলতো? এসি ইকুয়াল টু বিসি হবে। আর তখন আদারসকে বলা পসিবল যে আমাদের সিটা মধ্যবিন্দু, তখনই বলবো যখন দুই পক্ষের পরিমাণটা কি হবে বলতো? সেম হবে। ঠিক এক্স্যাক্টলি তোমাকে এই জিনিসটাকে প্রমাণ করা লাগবে যে ওটা হচ্ছে মধ্যবিন্দু, এ এবং কত বলতো? এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে ও, অর্থাৎ এ ও আর বি ও পরস্পরের সমান, ঠিক আছে? তাহলে প্রমাণ করা লাগবে কি বলতো? আমাদের প্রমাণ করতে হচ্ছে, তাহলে প্রমাণ করা লাগবে প্রমাণ করতে হবে ও এ বি এর, সরি এ বি না এসি, সরি অতিভুজ তো এ বি, আমি এখানে এসি লিখছি কেন ভাই? এ বি এর প্রমাণ করতে হবে যে ও হচ্ছে তোমার এ বি এর মধ্যবিন্দু। ওকে, বুঝাইতে পারছি কি বিষয়টা? অর্থাৎ অর্থাৎ কি বুঝেছে বলতো? অর্থাৎ বুঝেছে তোমার এ ও ইকুয়াল টু ও সি, সরি এ ও ইকুয়াল টু ও বি, এইটা না? ওকে, তাহলে এখন আমরা এভাবে এখন কাজ করি। এখন কি করা যায় বলতো? এখন অঙ্কনে কি করতে পারি? দেখো তো এখানে অঙ্কনে কি করা যায় বলো বলো, এখানে অঙ্কনে কি করতে পারি? তাহলে দেখো তো আমরা এখন কাজ করতে পারি না? এই জেড দুটো আছে না, জেড দুটার মধ্যবিন্দু বের করতে পারি না? এটার মধ্যবিন্দু বের করলাম, এটারও মধ্যবিন্দু বের করলাম। তাহলে এ সি এর মধ্যবিন্দু ধরলা তুমি মনে করো ডি ধরলা, আর বি সি এর মধ্যবিন্দুকে তুমি মনে করো ধরলা ই, ঠিক আছে? তাহলে আমরা এখন যোগ করে দেই। যখন তুমি মধ্যবিন্দু নিতেছো, আচ্ছা মধ্যবিন্দুটা হয় নাই, একটু মুছাই দিই। ওকে, এই মধ্যবিন্দু হবে এই জায়গায় হবে, এটা এটা মধ্যবিন্দু এই জায়গায়। তাহলে আমরা ও এফ আর ও সি একটা মধ্যবিন্দু নিলাম। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আমরা ডি, আর ই এর মধ্যবিন্দু হচ্ছিলাম আমরা এফ, অর্থাৎ বি সি এর মধ্যবিন্দু হচ্ছিলাম আমরা এফ, ঠিক আছে? এবং 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 আমরা এই জি তোমার ও সি যোগ করি। কি বললাম বলতো? ও সি কি করি বলতো? যোগ করি, ঠিক আছে? তাহলে অঙ্কন করলাম কি কি একটু লেখো তো অঙ্কনটা। অঙ্কনটা
অঙ্কন লিখলাম আমরা ও ই লম্ব, কি বললাম বলতো, ওডি লম্ব, ওডি লম্ব, ওডি লম্ব এ এসি, তারপর কি লিখলাম বলতো ও ই লম্ব, ও ই লম্ব কি বলতে পারো, ও ই লম্ব বিসি, এন্ড কি করলাম বলতো ও সি, ও কমা সি যোগ করলি। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ, অলমোস্ট শেষ কিন্তু। ঠিক আছে, তাহলে এখন যদি যোগ করি তাহলে প্রমাণে যাই, এখন প্রমাণে গেলাম। তো এখন দেখো আমরা এখন কি করতে পারি, যেহেতু আমরা অঙ্কন করে ফেলছি, দেখো তো যদি এটা এর লম্ব হয়, লম্ব হওয়ার মানে কি বুঝাচ্ছে বলতো, ডি যদি এসি এর লম্ব হয় তাহলে বলতে পারি না যে এর টুক আর এর টুক সমান, তাই না? আবার দেখো তো ও এ, ও বি আর ও সি এই তিনটা কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ না? দেখো তো ও থেকে এ আর ও থেকে বি আর ও থেকে সি এই তিনটা কি একই বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে বলতে পারি কি বলতো ও এ, ও বি আর ও সি কি বলতো এরা ব্যাসার্ধ না? একই বৃত্তের কি বলো, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? এখন এরপর কি বলা যায় বলো তো, তারপর এই পার্টগুলো প্রত্যেকটা অংশ পরস্পর সমান না? তাহলে যদি ই ই যদি লম্ব হয়, দেখো তো আমরা যখন প্রথমটা পড়ছিলাম সেখানে কি লেখা ছিল বলতো, কোন একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, তাই নয় কি? যদি আমাদের অঙ্কিত লম্ব যদি ওডি হয় এসি জ্যায়ের উপর, তাহলে বলতে পারি না এডি ইকুয়াল টু ডিসি বলতে পারি। আবার যদি দেখো ই যদি লম্ব হয়ে থাকে, লম্ব বললাম, এই লম্ব, এই লম্ব যদি ই লম্ব হয়, ওই লম্ব যদি বিসি হয়, তাহলে বলতে পারি না যে সিই ইকুয়াল টু বিই, বলা যায় তো? যদি বলতে পারি তাহলে এই কাজটা এখানে আমরা করব, কারণ আমরা প্রথমের দিকেই দেখো, আমরা কিন্তু প্রথমেই পড়ছিলাম, দেখো এখানেই লেখা আছে যে দেখো কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। দেখো মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি সমান দুই ভাগে ভাগ না, সেটা কি ওই জ্যায়ের উপর লম্ব। উল্টা কথা বলছে এখানে, এই দেখো এখানে উল্টা কথা বলছে না, যে অঙ্কিত জ্যা সমান দুই ভাগে ভাগ করে, জাস্ট এখানে কথাগুলো উল্টা দিয়েছে আর কিচ্ছু দেয়নি, কিন্তু মাথায় রাখবা, তাই তো? ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, লম্ব অঙ্কন করে ফেললাম। নাও তাহলে প্রমাণে যাই যাই এখন আমরা ত্রিভুজ নেব। আমরা কোন ত্রিভুজ নেব বল, ত্রিভুজ নেব এ ও ডি আর ত্রিভুজ সি ও ডি। ঠিক আছে, ত্রিভুজ এ ও ডি এন্ড ত্রিভুজ সি ও ডি এ। তাহলে এখান থেকে কি বলা যায় দেখো তো, ও এ ইকুয়াল টু ও সি বলতে পারি না, কারণ কি বলতো তারা ব্যাসার্ধ, তাই তো? তারপর কি বলতে পারি দেখো তো, ওডি আর ওডি পরস্পর সমান না? তাহলে ওডি ইকুয়াল টু কি লিখতে পারি, ওডি ইকুয়াল টু ওডি, এটা কি বলতো সাধারণ বাহু, সাধারণ বাহু। ঠিক আছে, তারপর কি বলতে পারি দেখো তো, এইটা যদি লম্ব হয় এই কোণটা লম্ব না? দুটো তো পরস্পর লম্ব, লম্ব যদি হয় তাহলে পরস্পর মান কত বলতো 100, পরস্পর মান 90 ডিগ্রি করে। তাহলে কোণ কত বলতো, কোণ ও ডি এ, কোণ ও ডি এ ইকুয়াল টু কোণ ও ডি সি, পরস্পর কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি করে বা 100 কোণ। তো এখন এখান থেকে কি বলা যায় বলো ভাই, তোমরাই বলো আমাকে, দেখো তো আমাদের সর্বসময় শর্তটা মানছে কি না? দেখো আমাদের এখন সর্বসময় শর্তটা মানছে যে দুইটা বাহু একটা কোণ সমান, তাহলে ত্রিভুজ দ্বয় পরস্পর কি হয়ে যায় বলতো সর্বসম হয়ে যায়। তাহলে সর্বসময় শর্ত লিখে ভালো তো, ত্রিভুজ, ত্রিভুজ কত ছিল বলতো এওডি, এওডি সর্বসম ত্রিভুজ কত বলতো সিওডি। এখন সর্বসম হওয়ার মানে কি সব সমান, ত্রিভুজের কি বলতো বাকি যতগুলো থাকবে সবগুলাই সমান। তাহলে বাকি যতগুলো কি কি আছে বলতো এখানে, আর আছে ও এ, দেখো তো ও এ আর ও সি পরস্পর সমান না? ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে এই পয়েন্টটা আমাদের বলতে ভুল বলতে আমরা এটা ধরে নিচ্ছি, এটা আমরা প্রমাণ করা লাগবে, উল্টা কাজটা করা লাগবে, একটু একটু এখানে কারেকশন হবে। কিরকম তোমাকে বলতেছি, আমরা এখানে ও এ আর ও বি আর ও সি কি ব্যাসার্ধ ধরে নিচ্ছি না, তোমাকে প্রমাণ করা লাগবে যেটা ব্যাসার্ধ, বুঝতে পারছো? একটু মিস্টেক হয়ে গেছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, এটা নিও না। তাহলে এখন এটা হবে না, এই পার্টটুকু হবে না, আমি তোমাকে মুছাই দিচ্ছি। তাহলে এই পার্টটুকু কি হচ্ছে না বলতো, এই পার্টটুকু হবে না, এটা হবে না, এটা আমাদের প্রমাণ করাই লাগবে, বাড়ি করতে হবে।
তাই তো? তাহলে আমাদের ব্যাসার্ধ সমান বলতে পারবো? কখনোই বলতে পারবো না, সমান বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা ব্যাসার্ধ সমান বলতে পারতেছি, তাহলে এখন আমরা কি বলতে পারবো? এখন কিন্তু আমরা এই দেখো, তাহলে আমাদের বের করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে ও এ আর ও সি আবার ও বি পরস্পর কি বলতো সমান প্রমাণ করা লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে এটা কেন্দ্র, এটা ধরে নেওয়া যাবে না, ধরে না কি বলতো যাবে না। ঠিক আছে, তাহলে নাও, তাহলে এখন কি বলতে পারি? এখন আমরা কি এইটা সমান বলতে পারি না? দেখো তো এডি আর সিডি বলতে সমান বলতে পারি না? ওই কাজটা খেয়াল লেগে বলো যে এডি ইকুয়াল টু সিডি, এডি ইকুয়াল টু বলতো সিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে ত্রিভুজ সর্বসম হয়, তাহলে এখন এখান থেকে কি বলতে পারি বলতো? এ ও ইকুয়াল টু কি বলতে পারি? ওসি বলতে পারি না? এ ও ইকুয়াল টু ওসি বলতে পারি। ঠিক সিমিলার ওয়েতে দেখো তো, সিমিলার ভাবে কি করতে পারি? সিমিলার ওয়েতে দেখো তো ত্রিভুজ, ত্রিভুজ ও সি ই বা ইওসি, ত্রিভুজ সি ও ই এন্ড ত্রিভুজ বিওই সর্বসম দেখাইতে পারবো না? যদি সর্বসম দেখাইতে পারি তাহলে এখান থেকে কি লিখতে পারবো বলতো? ওসি ইকুয়াল টু ওবি লিখতে পারবো না? আবার কি লিখতে পারবো? তো ওসি ইকুয়াল টু ওবি লিখতে পারবো। সিমিলার ভাবে বা অনুরূপ, এখানে লিখে দিচ্ছি যে অনুরূপ, অনুরূপ ভাবে। ঠিক আছে, তাহলে ওসি ইকুয়াল টু ওবি বলতে পারবো অনুরূপ ভাবে, তাই তো? যদি বলতে পারি তাহলে এখান থেকে দেখো তো, যদি এ ও ইকুয়াল টু ওসি হয় তাহলে ওসি ইকুয়াল টু ওবি বলতে পারি না? তাহলে কি বলতে পারি? যে এ ও ইকুয়াল টু ওবি বলতে পারি না? এ ও ইকুয়াল টু যদি ওবি হয় তাহলে অতএব ও হচ্ছে কি বলতো? ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এটা কি বলতো আমাদের প্রমাণিত। এই তোমরা কি বুঝতে পারছো? একদম ইজি, কিন্তু ইজিয়েস্ট ওয়েতে কিন্তু করায় দিচ্ছে, কিন্তু আশা করি তোমাদের প্রবলেম হবে না। তোমরা আশা করি এই ম্যাথটা কিন্তু বুঝতে পারছো। তো তাহলে আমরা এভাবে কিন্তু খুব সহজেই এই ম্যাথটা করতে পারবো, বা এরকম টাইপের যে কোনো ম্যাথ কিন্তু তোমার পরীক্ষা যদি আসে, তুমি দেখবা বোর্ড পরীক্ষায় অহরহ এই টাইপের কোশ্চেনগুলো খুব আসতেছে কিন্তু। তো অবশ্যই আমরা কিন্তু করতে পারবো। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথের মধ্যে যাই। দেখো, দেখো পরবর্তী যে ম্যাথটা কি বলছে দেখো তো, বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে দেখাইতে হবে যে এর একটা অংশ অপরটার সমান হবে। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখানে 5 স্টার দিয়ে দাও। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমার বোর্ড পরীক্ষায় বলো বা যে কোনো পরীক্ষায়, স্কুলের বলো বা বিভিন্ন ইয়ার পরীক্ষা দেবা, টেস্ট পরীক্ষা দেবা, সেখান থেকে যে এই কোশ্চেনটা এতবার আসছে যে তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা খুব সহজেই করতে পারবো, খুব সহজেই বেসিক ভাবে করার চেষ্টা করবো। আচ্ছা নাও, দেখো তো আমাদের প্রথম কথা কি বলছে? বৃত্তের দুইটা সমান যায়। আগে আমাদের বৃত্ত লাগবে না একটা? তাহলে আমরা বৃত্ত একটা অঙ্কন করে ফেলি। নাও, এই একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তারপর কি বলছে বলতো? বৃত্তের দুইটা সমান যায়, দুইটা সমান যায় অঙ্কন করা লাগবে না? জ্যা মানে অঙ্কন করা লাগবে। তো আমরা বৃত্তের দুইটা সমান যায় অঙ্কন করে ফেলি। একটু কালার চেঞ্জ করে নেই, এই সাদা কালার নিলাম। তো মনে করো আমার এখান থেকে একটা জ্যা অঙ্কন করলাম, এরকম বৃত্তের দুটো সমান জ্যা চাইছি, কিন্তু কি বললাম? সমান জ্যা। তাহলে এটা কপি করে নেই, এই জিনিসটাকে কপি করলাম। এটা আমাদের কি লাগতেছে? এই দুটো সমান জ্যা অঙ্কন, ওয়েট নেওয়া লাগবে। হ্যাঁ, এই তো অঙ্কন করছি। মনে করো দুটো বৃত্তের সমান জ্যা অঙ্কন করে ফেলছি আমরা। দেখো তো তোমাকে কি বললাম? কোশ্চেন বলছে কি বলতো? বৃত্তের দুটো সমান জ্যা। মনে করো তোমার জ্যা এখানে দেওয়া আছে, এ বি একটা জ্যা, আবার ধরো মনে করো সিডি একটা জ্যা, সিডি জ্যা। ঠিক আছে, এবং কেন্দ্র কত বলতো? কেন্দ্র হচ্ছে আমাদের ও। তাহলে আমাদের প্রমাণ করা লাগবে যে মনে করো তারা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করছে। কি বিন্দুতে বলতো? ই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি বলতো? তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের যে এ ইকুয়াল টু, দেখো এ ইকুয়াল টু ডি, আবার কি বলতে পারি? সি ইকুয়াল টু বি, তাই না? এইটা আমরা প্রমাণ করতে হবে, যে তোমাদের বলছে যে ছেদ করলে একটির অংশ অপর অংশ দ্বয় পরস্পর কি বলতো সমান হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কি? এখন দেওয়া আছে কি বলতো আমাদের? সমান যা। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো? সিডি সমান যা।
তাই তো, এটা আমার দেওয়া আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, প্রমাণ করতে হবে, কি বলো? প্রমাণ প্রমাণ করতে হবে আমাদের যে এ ইজ ইকুয়াল টু ডিই, তারপর কি প্রমাণ করা লাগে বলতো, সিই ইকুয়াল টু বি। তোমাকে বুঝতে পারছো বিষয়গুলা? পারবা তো আশা করি। ওকে, তো এখন দেখো, মনে করো বৃত্তটা কেন্দ্র ও দেওয়া আছে না। এখন আমরা অঙ্কনে কি করব, একটু অঙ্কনটা একটু দেখে নাও। অঙ্কন তোমরা কিন্তু মাঝে মাঝে প্যাচ লাগায় দাও। দেখো অঙ্কনটা কি করবা, দেখো আমাদের অঙ্কন হচ্ছে এই যে তোমার ও থেকে, এই ও কেন্দ্র থেকে, এই ও কেন্দ্র থেকে এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করব, আবার সিডি এর উপর একটা লম্ব অঙ্কন করব। বুঝাতে পারছি আমি? সে লম্ব দুটো কি কি হতে পারে বলতো, এখানে হতে পারে এফ আর এখানে হতে পারে জি। এই লম্ব অঙ্কন করলাম, মানে এটা হচ্ছে লম্ব। যদি লম্ব হয় তাহলে কি বলতে পারি, দেখো তো, অঙ্কন করলাম লম্ব, ঠিক আছে। লম্ব যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আর কি বলা যায় বলো, তোমরাই বলো তো, এখান থেকে আর কি বলা যায়? যদি লম্ব হয় তাহলে আমরা বলতে পারবো না বলতো, এই এ এফ আর বলতো বি এফ পরস্পর সমান। আবার কি বলতে পারি বলতো, এই যে ডিজি আর সিজি পরস্পর বলতো সমান, বলতে পারি না? পারি। ওকে, তারপর কাজ হতে পারে এই কেন্দ্র ও থেকে আবার ওই যোগ করি, ঠিক আছে। অঙ্কনটা কি কি করলাম দেখো তো একটু। অঙ্কন কি কি করছি বলতো একটু, অঙ্কন আমাকে। ওএফ ওএফ লম্ব কি বলতো, এ বি করছি। তারপর কি করলাম বলতো, ও জি লম্ব কি বলতে বলতো, সিডি করছি, তাই না? এবং কি করছে, এন্ড কি করছি বলতো, ও কমা ই যোগ করছি। ওকে, এখন যদি লম্ব হয়ে থাকে বলতো ভাইয়া, যদি লম্ব হয়ে থাকে তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, এখান থেকে বলতে পারি না যে এ এ এফ ইজ ইকুয়াল টু বি এফ, তাই না? আবার এখান থেকে কি বলতে পারি, ওজি ইকুয়াল টু, যদি ওজি লম্ব যদি সিডি হয়, এখান থেকে বলতে পারি আমরা ডিজি ইকুয়াল টু সিজি। এই দুটো জিনিস তো বলতেই পারি, তাই না? তাহলে এখন আমরা প্রমাণে যেতে পারি, এখন আমরা প্রমাণে যাব। দেখো প্রমাণ, দেখো প্রমাণে আমরা এখন যাব। প্রমাণে আমরা ত্রিভুজ নেব, ত্রিভুজ ও ই এফ, কি বললাম, ত্রিভুজ ও ই এফ আর ত্রিভুজ ও ই জি। কি নিলাম বলতো, ত্রিভুজ ও ই এফ এন্ড ত্রিভুজ ও ই জি এ। তাহলে এখান থেকে কি কি নিতে পারি দেখো তো, এখান থেকে দেখো তো, এই দুটা কি সর্বসম না বলতো, এই দুটো কি সাধারণ বাহু না? সাধারণ যদি বাহু হয়ে থাকে তারপর কি বলতে পারি, তাহলে বলতে পারি না ও ই আর ও ই পরস্পর সমান, ও ই ইজ ইকুয়াল টু ও ই পরস্পর কি বলতো সমান। তাহলে এটা কি বলতো বলতো, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, ঠিক আছে। তারপর কি করতে পারি দেখো, তাহলে তারপর আর কি বলা যায়, যে সাধারণ হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ না, 90 ডিগ্রি কোণ, তাহলে কি বলতে পারি, কোণ কোণ 90 ডিগ্রি কোণটা কোনটা বলতো, ও এফ ই, ও এফ ই, ও এফ ই ইজ ইকুয়াল টু কোণ ও ও জিই, ও জিই প্রশ্ন বলতো 90 ডিগ্রি। তারপরে দেখো তো বলতে পারি না বলতো, ও এফ আর ও জি পরস্পর সমান। কেন সমান বলতো, আমরা এটা একটু জানি যে সমান সমান জ্যাদয় কেন্দ্র থেকে সমদূরবর্তী, একটু আগে তো প্রমাণ করে আসলাম, নাকি ভুলে গেছো তোমরাই বলো তো? এই যে এই ম্যাটটা প্রমাণ করলাম না, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ ও ই আর ও এফ সমান, তাই তো। যদিও এখানে আমার ফিগারের মধ্যে বোঝা যাচ্ছে না সেভাবে, তারপরে তোমরা বুঝে নাও যে ও এফ আর ওজি কি বলতো সমান। তাহলে ও এফ ইকুয়াল টু ওজি যদি হয়ে থাকে, তাহলে দেখো তো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি মানছে, দুইটা বাহু একটা কোণ সমান। তাহলে আমরা ত্রিভুজটা কি বলতে পারি, সর্বসম। তাহলে ত্রিভুজ ও ই এফ এন্ড ত্রিভুজ ও ই জি সর্বসম, তাই না? তাহলে সব সমান দেখায় দাও, সর্বসম।
বলতে পারি ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। ওকে, সর্বসম হলে আমি কি বলতে পারি, অতএব কি লিখতে পারি বলতো, অতএব অতএব কি লেখা যায় বলতো, এফ ই আর কি বলতে পারি, এফ ই ইকুয়াল টু ই এফ, তাই না? অতএব কি বলতে পারি বলতো, এফ ই ইকুয়াল টু ই এফ, সরি ইজি। একটু কি বলা যায় বলতো ভাই, এখান থেকে এটা বলা যায়, এটা মাথায় রাখবেন, এটা কোনো আলাদা জিনিস, এটা একটু আলাদা, এটা আলাদা, ঠিক আছে? এই পার্থক্য এখান থেকে তো। ওকে, যদি হয়ে থাকে তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গা গেছি, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এরপর কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি কি বলতো, যদি আমরা এ বি ইকুয়াল টু সিডি লিখতে পারি না, এ বি ইকুয়াল টু সিডি, ঠিক আছে? তারপর দেখো তো এখান থেকে কি বলা যায়, এ এফ আর বি এফ, কি বললাম, এ এফ প্লাস বি এফ, আর সিডি সমান কি লেখা যায় বলতো, সিজি আর জিডি, সিজি ইকুয়াল প্লাস জিডি লেখা যায় না, জিডি। ওকে, এখন দেখো তো সিজি আর এফ, অর্থাৎ দেখো এই দেখো জিডি আর এ পরস্পর সমান না, কারণ কি বলতো, জ্যা এর অর্ধেক না, এও যদি অর্ধেক হয় এও অর্ধেক, তাহলে পরস্পর সমান, তাহলে আমরা এইটা জিনিস বাদ দিতে পারি না, বলো তো তোমরাই বলো। তাহলে এই যে তোমার জিডি বাদ এফ দিলাম তো, আর বাকি থাকলো কি বলতো, বিএফ আর সিজি না, বিএফ সমান কি বলা যায় দেখো তো, এফ ই প্লাস কি বলতে পাওয়া যায় বলতো, ইবি বলা যায় না, ইবি বলা যাচ্ছে। তারপর দেখো তো সিজি সমান কি বলা যায়, তাহলে সিই প্লাস ইজি, তাই তো? আবার দেখো এখানে প্রমাণ করলাম এফই আর ইজি পরস্পর সমান, এফই আর ইজি কি বলতো পরস্পরের সমান, তাহলে এফই আর ইজি বাদ, তাহলে অতএব কি বলতে পারি বলতো, ইবি ইকুয়াল টু সিই, ঠিক আছে? একটু পাইছি তো? যদি এটা পেয়ে থাকি তাহলে দেখো তো আমরা এখন বলতে পারি না যে এতটুকু যদি সমান হয় তাহলে বাকি অংশটুকু পরস্পর কি হবে বলতো, সমান হবে। তাহলে অতএব আবার কি বলতে পারি, অনুরূপ ভাবে, বা তুমি এখানে অনুরূপ ভাবে নাও লিখতে পারো, এভাবেও করতে পারো, আমি এভাবে দেখাই দিই অনুরূপ ভাবে না দেখি, কিভাবে দেখো তো, আমরা এখন বলতে পারি না যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, আবার দেখো তো এ বি সমান বলতে পারি না এই আর ইবি, এই এই প্লাস ইবি, আবার সিডি সমান কি বলতে পারি, সিই প্লাস জিই, সরি ডিই, বলা যায় কি না দেখো তো, এই সিডি সমান কি সিই প্লাস জিডি বলা যায়, আবার এবি সমান কি বলতে পারি, এ ই প্লাস ইবি বলা যায় না? যদি বলতে পারি তাহলে তোমরা এখন বলো আমাকে, ভাইয়া তুমি ইবি ইকুয়াল টু সি লিখছো, তাহলে ইবি আর সি বাদ, তাহলে অতএব কি লিখতে পারি বলতো, এ ইকুয়াল টু ডিই, প্রমাণিত। দেখো তো আমাদের প্রমাণটা কি মিলছে, দেখো আমাদের যেটা প্রমাণে চাইছিল সেটা কিন্তু আমরা মিলাইছি, দেখো এই পার্টটা এই আর ডি, দেখো তো কোথায় গেল এই আর ডি, এই আর ডি মিলছে, তারপর সি আর বি, এই দেখো সিই আর বি মিলছে কিন্তু, বা ইবি একই কথা কিন্তু। বুঝতে পারছো কত ইজিতে আমরা কিন্তু এসব ম্যাথ করতে পারি? পারবা না এসব ম্যাথ? যদিও ফিগারে আমরা এটাকে বোঝাচ্ছি তোমাকে, কিন্তু আমি কিন্তু অ্যাকুরেটলি আঁকতেছি না, অ্যাকুরেট ওয়েতে আঁকলে কিন্তু এরকম হইতো, ফিগারে বোঝা যেত, বাট ফিগার যেমন হোক আমরা তো বুঝতে পারছি যে কিভাবে করতে হয়। ওকে, তাহলে পরবর্তী ম্যাথটা কি দেখো, এটা আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা পরীক্ষা দাগায় না, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসবেই আসবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? না কোশ্চেনটা বলছে কি, একটু পড়ো তো, তোমরাই পড়ো, আমাকে পড়ে বলো, যে বলছে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষায় কেন্দ্রের নিকটবর্তী, ঠিক আছে? তো তোমাদের এখানে দুইটা জ্যা দেওয়া থাকবে, সেই জ্যা দুইটা কি বলতো পরস্পরের সমান নয়, ঠিক আছে? যদি সমান না হয় তাহলে তোমাকে দেখার লাগবে যে যেটা বড় অঙ্কন করছো বড় জ্যা, সেটা কেন্দ্রের খুব কাছাকাছি, এবং যেটা ক্ষুদ্র জ্যা তুমি অঙ্কন করছো সেটা কেন্দ্রের খুব দূরবর্তী, ঠিক আছে? তো যদি হয়ে থাকে তাহলে আমরা বৃত্ত একটা অঙ্কন করে ফেলি, এই নাও একটা বৃত্ত অঙ্কন করলাম, খুব বড় বড় বৃত্ত অঙ্কন করলাম, আর একটু বড় করি,
আচ্ছা নাও, তো বৃত্তের দূরে জ্যা আছে, মনে করো তুমি জ্যা দূরে নিলে একটা, মনে করো জ্যাটাকে একটা কিনেছো তুমি এবি একটা জ্যা, আর একটা জ্যা আনছো কি বলতো সিডি, সিডি জ্যা, এবং এবিটাকে তুমি বড় ধরে নিছো, কি বলছো বলতো এবিটাকে তুমি বড় ধরে নিছো সিডি থেকে, ঠিক আছে? তো সেই অনুপাতে আমার মনে করো দুটা জ্যা অঙ্কন করে নেই আমি। এই নাও একটা জ্যা নিলাম এইরকম, আর একটা ক্ষুদ্র জ্যা অঙ্কন করে দিলাম, এই সিডি জ্যাটাকে ছোট করে নিলাম, ঠিক আছে? তো আমাদের জ্যা কিন্তু অঙ্কন শেষ। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, তোমার কি বলতো এই কেন্দ্র আছে এখানে, যদি কেন্দ্র হয় তাহলে তোমাকে প্রমাণ করা লাগবে, দেখো তোমাকে কি প্রমাণ করা লাগবে, তোমাকে প্রমাণ করা লাগবে এই যে কেন্দ্র থেকে এই ডিসটেন্সটা, আবার এই কেন্দ্র থেকে এই ডিসটেন্সটা, এরা পরস্পর কি বলতো সমান নয়। তাহলে ও কেন্দ্র হইলে যদি এটা ই হয়, এটা যদি তোমার এ আর বি হয়, এ বি, আবার কি বলতো এটা তোমার সি এবং ডি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি বলতো, প্রমাণ করা লাগবে প্রমাণ করতে হবে কি বলতো ও এফ ইজ গ্রেটার দ্যান কত বলতো ওই, এটা তোমাকে প্রমাণ করা লাগবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এখন আমরা অঙ্কনের কাজটা করে ফেলি। এখন অঙ্কন কি কি করবা, এখন তুমি যে কোনো দূরের ত্রিভুজ নাও তোমার ইচ্ছা মতো। তো মনে করো আমি এখান থেকে ও কমা এ আর ও কমা সি যোগ করি, ঠিক আছে? তাহলে অঙ্কন, অঙ্কনে কি করলা বলতো, অঙ্কন ও কমা এ অ্যান্ড ও কমা সি যোগ করি, ঠিক আছে? যদি যোগ করে ফেলো তাহলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে অলমোস্ট, আর কিছুই নেই কিন্তু। তো দেখো যখন তুমি এই জায়গা থেকে দূরত্ব বাড়ি করছো, দূরত্বকে লম্ব অঙ্কন করো না এই জায়গা, তাহলে এই কোণটার মান কত বলতো 90 ডিগ্রি, তাহলে এখানে এই কোণের মান কত 90 ডিগ্রি। আবার দেখো তো এ ও আর ও সি কি বলতো পরস্পর সমান না, কারণ কি তারা একই বৃত্তের ব্যাসার্ধ, বলতে পারি তো যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের এখান থেকে বাইর করা লাগবে যে বাকি সবকিছুই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন করে ফেলি। তাহলে দেখো আমাদের এই কোণের মান জানি, কিসের মান জানি বলতো কোণের মান জানি, আর কি লাগা কিছু কিন্তু আমাদের জানার দরকারও নেই আর কোনো কিছু, ঠিক আছে? তাহলে দেখো এখন প্রমাণে যাচ্ছি। দেখো প্রমাণে ত্রিভুজ, ত্রিভুজ আমরা কি নিলাম এ ই ও বা এ ও ই, এ ও ই এ, পিথাগোরাস অ্যাপ্লাই করি বলতো, কি কি অ্যাপ্লাই করবো বলতো পিথাগোরাস, কেন অ্যাপ্লাই করতেছে একটু পরে বলবা। পিথাগোরাস বানানটা মানে এরকম পিথাগোরাস, আচ্ছা যাই হোক পিথাগোরাস অ্যাপ্লাই করি, ঠিক আছে? অ্যাপ্লাই করলে কি বলতে পারি, এখানে অতিভুজ কত বলতো, অতিভুজ আমাদের ও সি না, সরি ও এ না, তাহলে ও এ হচ্ছে তোমার অতিভুজ, ঠিক আছে? যদি ও এ অতিভুজ হয়ে থাকে তাহলে বলতে পারি আমরা ও এ স্কয়ার ইকুয়াল টু কি বলা যায় বলতো, ও এ স্কয়ার ইকুয়াল টু তোমার ও ই স্কয়ার প্লাস কি বলা যায় বলতো এই, তাই না? বলা তো যায়। ঠিক সিমিলার ওয়েতে দেখো তো ত্রিভুজ ও, ত্রিভুজ সি ও ই, সি ও এফ এ কি বলা যায়, এটা যদি এফ হয় এখানে লম্বটা তুমি এফ, কি বলতে পারি বলতো, ও অনুরূপ ভাবে বা সিমিলার ওয়েতে ত্রিভুজ তোমার সি ও এফ, এফ এ কি বলা যায় বলতো অতিভুজ কত বলতো, অতিভুজ হচ্ছে আমাদের ওসি না, ওসি হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে এখান থেকে কি বলা যায় বলতো, এখান থেকে আমরা বলতে পারি যে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু, ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা সি এফ স্কয়ার প্লাস ও এফ স্কয়ার, তাহলে ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। তো তুমি এটাকে এক ধরো, এটাকে ধরো তুমি মনে করো সাপোজ 2, তাই না? যদি হয়ে থাকে দেখো তো ও এ আর ও সি কি বলতো পরস্পর সমান না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এখান থেকে আমরা বলতে পারি না এরা পরস্পর সমান, কিভাবে দেখো তো, কারণ কি তারা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখন কি বলা যায় বলতো অতএব
ও এ ইজ ইকুয়াল টু ওসি, কারণ কি তারা বলতো একই বৃত্তের ব্যাসার্ধ না, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে উভয় দিকে বর্গ করে দিলাম, তাহলে এখন এখান থেকে কি লেখা যায় বলতো, ও এর মান হচ্ছে ওই প্লাস এই, তাহলে এখন এখানে ওই, দেখো ওই স্কয়ার প্লাস এই স্কয়ার, তাহলে ওই স্কয়ার প্লাস এই স্কয়ার। আবার ওসি সমান কি বলা যায়, দেখো তো ওসি সমান ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার না, লিখে ফেলো যে ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। ঠিক আছে, তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাই এখানেও যা এখানেও তা, তাই তো? ঠিক আছে, তো তোমাদের কাছে আমি প্রশ্ন করলাম, দেখো খুব এখানে কিন্তু বোঝার একটা বিষয়, এই যে পার্টটা কিন্তু বোঝার বিষয়, এখান থেকে আমরা অ্যাজাম্পশন করে লিখবো। তো দেখো, তো তোমাদের কাছে তোমাকে দুইটা ফ্রেন্ড আছে, তোমার দুইজন ফ্রেন্ড, তো আমি তোমাদের দুজন ফ্রেন্ডকে 50 টাকা দিছি, কি বললাম, কয় টাকা দিছি বলতো, 50 টাকা দিছি। ঠিক আছে, তো এখন তোমার কাছে আমার কোশ্চেন, যখন তোমাকে আমি 50 টাকা দিলাম, তো একজন ফ্রেন্ডকে আমি কি করছি, দুইটা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট, কি বললাম, দুইজনকে, একজনকে 20 টাকার নোট দিছি দুইটা আর একটা 10 টাকার নোট, আরেকজনকে আমি কি বললাম বলতো, 5টায় 10 টাকার নোট দিছি। দেখো তো উভয় দিকে টাকার পরিমাণ কি সেম কিনা বলো, টাকার পরিমাণ তো সেম, তাই তো? বুঝতেছো কিনা এটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর একটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। এই 50 টাকা না, তুমি একে 60 টাকা ধরো, কয় টাকা বললাম বলতো, 60 টাকা ধরলাম। ঠিক আছে, তো মনে করো তোমার কাছে দুইটা 20 টাকার নোট আর দুইটা 10 টাকার নোট, 60 টাকা 60 টাকা, তোমাকে দুইটা ফ্রেন্ডকে একেও 60 টাকা দিছি, একেও 60 টাকা দিছি, বাট একজনকে দিছি দুইটা 20 টাকার নোট, তাহলে 20 20 40 আর দুইটা 10 টাকার নোট, তাহলে টোটাল নোট করা বলতো ওর কাছে 4টা নোট। ঠিক আছে, আর একজন কি কি করছে বলতো, আর একজনকে দিছি আমি একটা 20 টাকার নোট, 4টা 10 টাকার নোট। ঠিক আছে, বাট দেখো তো উভয়ের কি টাকার পরিমাণ সেম কিনা বলো তো। তো তোমাদেরকে আমি এখানে একটু বুঝাই দিচ্ছি, এটা দেখো, তো তোমাকে আমি 60 টাকা দিছি, 60 টাকার মধ্যে মনে করো 20 টাকার নোট দিছি কয়টা বলতো, দুইটা, আবার 10 টাকার নোট, 10 টাকার নোট দিছি কয়টা বলতো, দুইটা। আবার তোমার আরেকজন ফ্রেন্ডকেও 60 টাকা দিছি, বাট একে 20 টাকার নোট দিছি কয়টা বলতো, একটা। আবার তোমার 10 টাকার নোট দিছি বলতো 4টা। তো দেখো উভয়ের টাকার পরিমাণ 60 টাকা কিন্তু আছে, টাকার কি পরিমাণ বাড়ছে বা কমছে এরকম না। বাট তুমি দেখো যার যখন 20 টাকার নোট দুইটা হয়েছে, তখন কিন্তু 10 টাকার নোট দুইটা হয়েছে। ঠিক আছে, যখন 20 টাকার নোট একটা হয়েছে, 10 টাকার নোট কয়টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, দেখছো? তাহলে উপরের মান 20-এর মান যখন এই 20-এর থেকে বেশি হয়েছে, 10-এর মান কিন্তু কমে গেছে। অর্থাৎ এর যদি একটার মান বাড়ে, এর অপরটার মান যদি সেটা কমে, তাহলে বলতে পারি এর অপরটার মান কমবে, এই যে অপরটার মানটা বাড়বে। অর্থাৎ যদি এটা হয় এ, এটা যদি হয় বি, তাহলে এ এর একটা জিনিস বাড়লে অপরটার একটা জিনিস কমবে, এবং অপরটার একটা জিনিস বাড়লে এই এ এর একটা জিনিস কমবে। কথা কি বুঝাইতে পারছি আমি? কথা কি বুঝছো? তাহলে তুমি এখান থেকে বোঝো যে যখন তুমি 20 টাকা নিছো, 20 টাকা নোট দুইটা, বাট এর 20 টাকা নোট কটা হয়ে গেছে, তখন একটা হয়ে গেছে। আবার যখন 10 টাকার নোটের দুইটা হয়েছি, তখন আবার এই 10 টাকার নোট 4টা হয়েছি। তার মানে এইটা বাড়ছে, তাহলে এটা কমছে, তাহলে এটা এর কমছে, এর এটা কমছে, 20 টাকা নোট কমছে, বাট 10 টাকা নোট কিন্তু বেড়েই গেছে। কথা বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছো তো? ঠিক সিমিলার কাজটা তোমরা জাস্ট এখানে দেখো তো একটু ভাইয়া, দেখো ওই আর এই, আচ্ছা দেখো তো আমরা বলতে পারি না যে এ বি যদি তোমার গ্রেটার দ্যান সিডি হয়ে থাকে, তাহলে এ বি এর অর্ধেক কত, এ বি এর অর্ধেক তোমার এই না, তাহলে এই যদি হয়, আর সিডি এর অর্ধেক কত বলতো আমাদের সিএফ না। তো মনে করো এর টাকা ছিল 100, এর টাকা ছিল 60, ঠিক আছে ছিল, তাহলে এর অর্ধেক কত হয় বলতো, এর অর্ধেক 50, এর অর্ধেক কত হবে বলতো 30 হবে না। তাহলে এখন কে বড় হয় বলতো, এর অর্ধেক, এর যেটা ছিল এর অর্ধেকও তো আলটিমেটলি এর অর্ধেকের থেকে বেশি হবে। তাহলে এই যেটা দেন কি হবে বলতো, সিএফ হবে। সিএফ হবে না বলো তো, তোমরাই বলো আমাকে, সিএফ হবে তো, সিএফ, তাই না? তাহলে অতএব বা যদি, যদি এই যেটার দান কি হয়, সিএফ হয়, সিএফ হয়, তাহলে এখানে যদি না, যেহেতু এখানে যদি না, যদি আগে তো কন্ডিশন দিয়ে দিচ্ছে, যদি কেন হবে,
যেহেতু যেহেতু হয়, তাহলে বলতে পারি আমরা, তাহলে বলতে পারি কি বলতো, ও এফ এই বড়, তাহলে ওই ছোট হবে না, তাহলে বলতে পারি ও এফ ইজ গ্রেটার দ্যান ওই। তাহলে এটা আছে আমাদের প্রমাণিত। এই বুঝতে পারছো তোমরা, পারবা না এগুলো? একদম ইজি কিন্তু ম্যাথটা কিন্তু একদমই ইজি, যাই একটু বোঝার বিষয় সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, টাকার নোট দিয়ে বোঝাই দিলাম। ঠিক আছে? তো এই সকল ম্যাথ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমাকে জাস্ট একটু বুঝে বুঝে করলে কিন্তু তুমি এই সকল ম্যাথগুলা করতে পারবা। ঠিক আছে? তো ওকে, লাস্ট একটা ম্যাথ আছে এই চ্যাপ্টারে, দেখি কি ম্যাথটা সেটা, আইসিকিউ ম্যাথ। দেখো এটা কিন্তু আমাদের বোর্ড সিকিউতে আসে, ম্যাক্সিমাম টাইমে আসে। তো প্রথম কোশ্চেনটা বলছে, দেখো তো, যদি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয়, পি কিউ ইকুয়াল টু এক্স, সরি পি আর ইকুয়াল টু, সরি পি কিউ, পি কিউ এই যে এই পি কিউ, এই জায়গা থেকে তোমার পরিমাণ দেওয়া আছে কত বলতো, এই জায়গা দেওয়া আছে তোমার এক্স, অর্থাৎ এখান থেকে একটু দেওয়া আছে কত বলতো, এই মানটা দেওয়া আছে তোমার এক্স। ঠিক আছে? তো এরপর কি বলছে, যদি কিউ ও এস কোণের পরিমাণ কত, কিউ ও এস কোথায় গেল বলতো, কিউ ও এস এই মানটা কত তোমাকে এটা বের করা লাগবে, তাই তো? তাহলে এই মানটা কত আমরা বের করব কিভাবে, একটু বোঝার চেষ্টা করি। তো দেখো আমাদের এই কোণটা কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি বলছে না? তাহলে এখন পুরো কোণটা কত, 90 ডিগ্রি যদি হয়, এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত, ডেফিনেটলি 60 ডিগ্রি। তাহলে এখন ক নম্বর কোশ্চেনটা যাই, নাও আগে একটু কপি করে নেই, হ্যাঁ ভালো কথা মনে পড়ছে। আচ্ছা নাও, তো দেখো আমরা যখন এই কোণটা বাইর করব, তো আমাদের বাইর করা খুব ইজি একটা টেকনিক আছে, তো আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো দেখো আমরা এখন বলতে পারি না ও এস, সরি সরি সরি, দেখো আমরা এখন বলতে পারি না যে ও ই আর ও কিউ, সরি ও এস, ও কিউ আর ও পি পরস্পর কি বলতো সমান না। এখন ক নম্বর কোশ্চেনে আনসার করতেছি আমরা, দেখো কি বলতে পারি, যে ও এস ইকুয়াল টু ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, কারণ কি বলতো এরা ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? যদি হয়ে থাকে তাহলে আবার এই কোণের মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। তো এখন দেখো তো কোণ পি কিউ এস, কি বললাম, কোণ পি কিউ এস ইকুয়াল টু কত বলতো, 90 ডিগ্রি না? আবার ইকুয়াল টু কত বলতো কোণ, তাহলে এই কোণটাকে দুইটা অংশে ভাগ করা যায় না? তাহলে একটা 30 ডিগ্রি, একটা কথা বলতো 60 ডিগ্রি, কেমন হবে বলতো, একটা কোণ ও কিউ পি, তাহলে একটা কোণ কি বলতো ও কিউ পি, আর একটা কোণ কত বলতো ও কিউ এস, ও কিউ এস। তাহলে এই কোণের মান আছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এটাকে বিয়োগ হয়ে যাবে না? তাহলে কোণ ও কিউ এস সমান কি বলতে পারি, 90 মাইনাস 30 ইকুয়াল টু 60। ঠিক আছে? তো বাট আমাদের কিন্তু ও কিউ এস চাইনি, চাইছি কি বলতো, সরি কিউ ও এস, এই কোণের মানটা চাইছি, তাই তো? আচ্ছা দেখো ভাইয়া, তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো, একটু বুঝবা, ঠিক আছে? তো আমরা যখন এটা বাইর করতেছি তখন দেখো তো এই কোণের মানটা কত বলো তো, তোমরাই বলো আমাকে, এই কোণ এটা যদি 30 হয় তাহলে এই কোণের মান 60 ডিগ্রি হবে, তাই তো? যদি হয়ে থাকে, আবার দেখো এই বাহু আর এই বাহু, এটা বাহু আর এটা বাহু পরস্পর সমান, যদি এটা 30 হয় তাহলে এই কোণের মান কত হয় বলতো, এই কোণের মানও কত হবে বলতো, 30 হবে না? 30 হবে। ঠিক আছে? যদি 30 হয়ে থাকে তাহলে এই কোণের মান কত, এই কোণের মান কত বলতো তোমরাই বলতো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যদি এটাও 30 এটাও 30 হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি না এই কোণের মান 120 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে কি বলা যায় বলতো, ত্রিভুজ ত্রিভুজ পি ও কিউ এ কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ পি ও কিউ ইকুয়াল টু কত বলতো, 180 ডিগ্রি না? তাহলে এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর এর মান হচ্ছে কত বলতো, 30 ডিগ্রি, তাই তো? তাহলে বিয়োগ করে দাও কত, তাহলে কোন কত, কোন পি ও কিউ এর মান কত বলতো, 180 মাইনাস 60, তাহলে কত হয় বলতো, 120 ডিগ্রি। যদি 120 ডিগ্রি হয়ে থাকে তাহলে তোমরাই বলো
ওকে ওকে, আচ্ছা নাও তো এটা এই কাজটা একটু একটু না করে এই কাজটা দেখো 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 দেখো, এই কাজটা করলেও হবে, এভাবে করলেও কিন্তু হবে। তো ঠিক আছে, আমরা একটু এমন ভাবে করার চেষ্টা করি। দেখো, তো আমাদের কাজটি বলতো এই কোণের মান 60 ডিগ্রি না, তাহলে এখান থেকে দেখো তো এই কোণ আর এই কোণ পরস্পর সমান না? দেখো তো তোমরাই আমাকে বলো ভাইয়া, যে এই কোণের মান আর এই কোণের মানটা কি পরস্পর সমান কিনা। দেখো আমরা আগের প্রসেসে কিন্তু করলে হবে, কোনো অসুবিধা নাই, ওটা সেম মান আসবে। এই কোণের মান 60 ডিগ্রি আসবে, কোনো অসুবিধা নাই। এই কোণের মানটা 60 ডিগ্রি আসবে, তোমার চাইলে আমি করে দিতে পারছি, কোনো অসুবিধা নাই। আচ্ছা দেখো, এটা ঠিক আছে না, 120 ডিগ্রি পাই নাই। এখন দেখো তো এইটাকে সরল কোণ না এক সরল কোণ না, আমরা কি বলতে পারি? পি ও এস, কি বলতে পারি বলতো? কোণ পি ও এস ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই তো? যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমাদের দেখো তো এই কোণ আর এই কোণের সমষ্টি কত? এই কোণ আর এই কোণের সমষ্টি কি 180 ডিগ্রি না? এই কোণের সমষ্টি আর এই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখন বলতে পারি কোণ পিও এর সমান কি বলতে পারি? পিও কিউ, কোণ পিও কিউ প্লাস কোণ কি বলতে পারি বলতো? কিউ ও এস না, এখানে চাইছি যারা কিউ ও এস, কিউ ও এস ইকুয়াল টু কত বলতো? 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ কিউ ও এস ইকুয়াল টু কত? 180 ডিগ্রি মাইনাস এই কোণের মান কত? পিও কিউ এর মান কত পাইছি বলতো? 120 ডিগ্রি না? এই 120 ডিগ্রি বিয়োগ করো, তাহলে কত হলে বলতো? 60 ডিগ্রি হলে বলতো অ্যান্সার। বুঝতে পারছো? তোমরা এক একজন একই ভাবে করতে পারো, আমি আবার 2 নম্বর ওয়েটা দেখাইছিলাম, বাট তোমরা এটাই করো, ঠিক আছে? একভাবে করলেই হবে। ওকে, দেখো আমাদের খ নম্বর কোশ্চেন দেখো তো কি বলছে? প্রমাণ করো যে পি কি পিএস বৃত্তের বৃহত্তম জ্যা। এবারে করো, এগুলো করাইলাম না তোমাদের। পিএস কোথায় গেল রে? এই পিএস বৃত্তের বৃহত্তম জ্যা কেমনে কি বলতো? এটা আমাদের ব্যাস না, ব্যাস থেকে আমাদের কিন্তু প্রমাণ করা লাগবে। তো আমি তোমাদের অলরেডি করাইছি, কিন্তু এগুলো করবা খ নম্বরটা, ঠিক আছে? আমি গ নম্বরে যাই। দেখো গ নম্বরটা কি বলছে একটু দেখো তো তোমরাই, যে বলছে যে যদি ও আর, কোথায় বলতো? ও আর কই, ও আর কই? এই যে ও আর যদি এই মানটা যদি তোমার হয় কত ডিগ্রি বলতো? এই মানটা দেওয়া আছে তোমার এটা x/2 - 2 হয়, তাহলে তোমাকে x এর মান বের করা লাগবে, তাই তো? এবং এখানে বলছে পি কিউ ইকুয়াল টু x, তাহলে কোথায় বলতো? এখান থেকে এতটুক ডিসটেন্স দেওয়া আছে কত বলতো? x। তাহলে আর যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এতটুক ডিসটেন্স কত বলতো? এতটুক ডিসটেন্স কত বলতো? x/2 না? x/2, ঠিক আছে? তো আমরা এখন এইটা সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে নাও আমাদের দেওয়া আছে কত বলতো? কোণ দেওয়া আছে কত? কিউ ও কিউ আর, ও কিউ আর ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো? 30 ডিগ্রি দেওয়া আছে না? 30 ডিগ্রি দেওয়া আছে ও কিউ আর। এই যে ও কিউ আর, এই কোণটা এই ও কিউ আর, ঠিক আছে? এই কোণ দেওয়া আছে কত বলতো? 30 ডিগ্রি দেওয়া আছে। তো 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে লিখবো। আচ্ছা দেখো তো, আমাদের এই মানটা নোন আর এই মানটা নোন, তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এইটাকে কি বলতে পারি বলতো? ভূমি। আর এটাকে কি বলতে পারি? লম্ব বলতে পারি না? তাহলে আমাদের tan 30 ডিগ্রি বাড়ি করি, তাহলে tan হয় না? tan 30 সমান কি বলতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব কত বলতো? ও আর, আর ভূমি কত বলতো? ভূমি হচ্ছে তোমার আর কিউ, ঠিক আছে? আর tan 30 ডিগ্রির মান কত বলো? 1/√3। এগুলো তোমরা জানি, বা যারা না জানো তারা একটা কাজ করবা, যারা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে প্রবলেম আছে তারা ডিএস ডাইনামিক স্কুল ইউটিউবে সার্চ দেবা, ওখানে কিন্তু আমাদের ন্যানো প্লে লিস্টে আমি এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে একটা পূর্ণাঙ্গ ক্লাস দিচ্ছি। তুমি যদি ক্লাসটা করো ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না এই চ্যাপ্টারের, ঠিক আছে? একদম বেসিক থেকে কিভাবে এগুলো মনে রাখতে হয় সেই ট্রিক্সগুলো শেয়ার করছে তোমাদের সাথে। তোমরা জাস্ট ক্লাসটা করো কিন্তু, ঠিক আছে? ক্লাসটা করলে মোটামুটি ওই চ্যাপ্টারে 100% তোমার প্রিপারেশন হবে। তোমার ইনশাল্লাহ এখান থেকে 100-এর মধ্যে তোমার 95% তুমি পারবা অ্যাকুরেটলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোণের মানে এত, মানে tan 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে ও আর এর মান দেওয়া আছে কত বলতো? ও আর এর মান দেওয়া আছে তোমার, এখানে দেওয়া আছে x/2 - 2, তাহলে বসায় দাও x/2 - 2। আবার তোমার আর কিউ এর মান কত বলতো? আর কিউ এর মান আছে x/2 না? এই x/2, ঠিক আছে? এখন বাকিটা করে ফেলি। নাও x/2 দ্বারা গুণ করো এইদিকে, তাহলে কত? x/2√3 ইজ ইকুয়াল টু কত বলতো? x/2 - 2, লসাগু করে ফেলো। x/2
2√3, এখানে লসাগু করলে x-4 ডিভাইড বাই 2, 2 কাটা, তাহলে এই √3 দ্বারা গুণ করো, তাহলে x ইকুয়াল টু তোমার কত হয় বলতো, √3x মাইনাস কত বলতো, -4√3, তাই তো? তাহলে এই x এটাকে এই সাইড নিয়ে আসে, এইটাকে এই xটাকে এই সাইড নিয়ে যাও, 4√3 কে এদিকে নিয়ে আসো, তাহলে কত হয় বলতো, √3x মাইনাস x ইকুয়াল টু 4√3। বুঝতে পারছো? এই xটাকে এই সাইড নিয়ে গেছে, এটাকে এই সাইড নিয়ে এসে x একবারে লিখছি। তারপর নাও, এখন x সমান x কমন নিতে পারি না এখানে, যদি x কমন নিয়ে থাকলো কি বলতো, √3 মাইনাস 1 ইকুয়াল টু কত হয় বলতো, 4√3, তাহলে 4√3, তাহলে অতএব x সমান কি বলতে পারি, x ইকুয়াল টু ভাগ করে দাও এটা, তাহলে 4√3 ডিভাইড বাই √3 মাইনাস 1, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট তুমি মাথায় রাখবা যে কখনো হরে রুট আসে না, কি বললাম, কখনো হরে রুট আসে না। তাহলে এর কি অনুবন্ধীদের উপর নিচে, তাহলে এটার বিপরীত অনুবন্ধীদের উপর নিচে গুণ করবা, তাহলে x ইকুয়াল টু কি বলতো, 4√3 ডিভাইড বাই √3 মাইনাস 1 ইন্টু, তাহলে এটার অনুবন্ধী বলতে বোঝাচ্ছে এই মাইনাস যেটা থাকবে তার প্লাস দ্বারা গুণ করবা, সবকিছু ঠিক রাখবা, সামনের সংখ্যা পেছনের সংখ্যা সব ঠিক, জাস্ট এই যে মাঝে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা ওপর নিচে গুণ, তাহলে মাঝে কি আছে মাইনাস না, তাহলে গুণ হবে কি বলতো, √3 প্লাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1। দেখো তো এটা কোন সূত্র হয়ে গেছে, দেখো তো এই জায়গায় তোমরাই দেখে বলো, দেখো তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি না, তাহলে অ্যান্সার কি বলতো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে x ইকুয়াল টু কি বলতে পারি, 4√3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইড বাই কি বলা যায় বলতো, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, √3 স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে না, মাইনাস 1 স্কয়ার, তাহলে কি বলা যায় বলতো, 4√3 প্লাস 1 ডিফটি কি হবে, √3 বড় করলে 3 মাইনাস 1 2 হয় না, এই 2 কাটাকাটি করলে 2 আসে, তাহলে কত হয় বলতো, 2√3 ইন্টু √3 প্লাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এর মাধ্যমে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, অর্থাৎ 8.1 এর বাইরে আর কোনো কিছুই নাই। তুমি যদি এই ক্লাসটা ভালোভাবে করে থাকো, তাহলে এই ক্লাসে পূর্ণাঙ্গ তোমাকে এই চ্যাপ্টারের প্রিপারেশন দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে 8.2 তে। একটু 5 মিনিটের ব্রেক নাও তোমরা।